প্রথম ঘটনাটা কর্ণফুলী নদী কেন্দ্রিক, একেবারেই চট্টগ্রামের ঘটনা। চলুন শুনে আসি তুষারের কাছ থেকে। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাইকে খুব বেশি থ্যাংক ইউ আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আজকে চট্টগ্রামের এপিসোড, যেহেতু চট্টগ্রামের মূলত যে জিনিসটা নিয়ে মূলত পরিচিত, ওই জিনিসটা নিয়ে আমার স্টোরিটা। ও আজকে আমার স্টোরিটা আমি শেয়ার করছি। আমার নাম হচ্ছে তুষার, আমি এসেছি মুরাদপুর বিবিরহাট থেকে। আমার স্টোরিটা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীকে নিয়ে। আর আমার সাথে যখন ঘটনাটি হয়েছে, এটা গত বছর এই টাইমেই, শীতের টাইমে। তো তখন আমার বাসা ছিল নতুন ব্রিজের ওই পারে মৈচেটেক নামক একটা জায়গা আছে, সেখানে আমার নতুন বাড়ি করেছে আমার আব্বু। তো যাই হোক, আমার আব্বু থাকা অবস্থায় ওখানে আমি থাকতাম। তো একদিন বাসা থেকে সবাই প্ল্যান করলো যে তারা 10 দিনের জন্য বেড়াতে যাবে। বাট আমার শো থাকার কারণে, আমি ভোকালিস্ট, আর আমার শো থাকার কারণে আমি যাইনি। তো ফার্স্টের দিন বাসার মধ্যে ভালো লাগছিল না, একা একা খুবই খারাপ লাগছিল। তার কারণে কোন রকম ইয়ানা করে ঘুমিয়ে পড়েছিলাম। সেকেন্ড দিন বের হয়ে যায় বাসা থেকে আড্ডা দেওয়ার জন্য। ফ্রেন্ডদের সবাইকে বলেছিলাম আমার সাথে আমার বাসায় থাকার জন্য, বাট কেউ রাজি হয়নি, অনেক রকম এক্সকিউজ দেখিয়েছিল। তো মন খারাপ করে এই নতুন ব্রিজের দিকে আসলাম বাসায় যাওয়ার জন্য। তো বাসায় যেতে ইচ্ছা করছিল না, যার কারণে আমি নতুন ব্রিজে কিছুক্ষণ বসি। তো হুট করে মাথায় চিন্তা আসলো যে আমি কর্ণফুলী নদীর পাড়ে গিয়ে বসি। কোন নদীর পাড় সেটা আমি বলতে চাচ্ছি না লিসেনারদের, সেজন্য আমি বলছি না। তো যে কোনো একটা পাড়ে গিয়ে আমি বসলাম কিছুক্ষণ। এরপরে বসার পরে ওখানে মানে একেবারে নীরব একটা জায়গা ছিল, 3টা নৌকা বাঁধানো। তো বসলাম, বসে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গানও করছি, গানও শুনছি। বাট কখন যে টাইমটা স্পেন্ড হচ্ছে সেটা আমার টোটালি মাইন্ডের বাইরে চলে গিয়েছে। বিকজ আমি ওখানে বসার পর আমার এত অদ্ভুত রকমের ভালো লেগেছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন আমার মূলত সেন্সটা আসছে, তখন আমি খেয়াল করলাম যে ফজরের আজান হচ্ছে। তো ফজরের আজান যখন হচ্ছে, আমি চিন্তা করলাম যে এতক্ষণ সময় পার হয়ে গেল আর আমি টেরও পেলাম না। তো নিজে নিজে হেসে ওখান থেকে উঠে বাসার দিকে রওনা দিলাম। তো সেদিন অনেক ভালোই লেগেছিল, যার কারণে আমি সেকেন্ড দিন আবার আড্ডায় গিয়ে কোনো ফ্রেন্ডদেরকে বলি নাই যে আমি গতকালকে কোথায় গিয়েছিলাম, কোথায় বসেছি, কিছুই বলিনি। তো সেকেন্ড দিন সেম আবার এসে ওই জায়গাতে বসলাম। বসার পর ওখানের মধ্যে ওই দিন একটা জিনিস ছিল যে ওখানে নৌকার মধ্যে একজন মানুষ বসেছিল, বসে বসে সিগারেট খাচ্ছিল। তো ওনার মতো উনি বসেছিল, আমি দেখে তেমন তোয়াক্কা করলাম না করে আমি গিয়ে আমার মতো বসে পড়লাম ওখানে। তো বসার পরে আমার মতো আমি আমার যা ইচ্ছা তাই করছিলাম। ওখানে একটা বাল্ব ছিল, মানে মোটামুটি আলো ছিল, অন্ধকার ছিল তেমনও না। তো বসার পরে ওখানের মধ্যে লোকটা প্রায় 3টার দিকে মেবি চলে যাচ্ছিল আমার পাশে দিয়ে। তখন লাইটের আলোতে ওই লোকটার ফেসটা আমি দেখতে পাই, টোটালি দেখতে পাই। নর্মাল সাদা সিধা একজন মানুষ, নর্মালি একেবারে। তো তেমন অ্যাবনর্মালিটি ছিল না সেখানে। তো আমিও তেমন করিনি। তো ফজরের টাইমে সেম আজানের পরে আমি ওখান থেকে উঠে পড়লাম, উঠে বাসার দিকে গেল সেকেন্ড দিন। থার্ড দিন আমি যাইতে পারিনি, কজ আমার শো ছিল, যার কারণে আমার যাওয়া হয়নি। চতুর্থ দিন ওখানের মধ্যে আবার গেলাম। যাওয়ার পরে ওখানের মধ্যে ওই লোকটা সেম নৌকার মধ্যেই বসা ছিল। তো সেদিন একটা জিনিস আমার থেকে খুবই অকওয়ার্ড লাগছিল, কারণ উনি বারবার আমার দিকে তাকাচ্ছিল, যেটা আমাকে খুবই আনকমফোর্টেবল ফিল করাচ্ছিল। তো সেখানের মধ্যে যখন উনি আমার দিকে তাকাচ্ছিল, আমি চিন্তা করলাম যে আজকে না থাকাই ভালো। কজ ওখানে যদি আমার অ্যাবনর্মালিটি চিন্তা আসেনি, আমার চিন্তা এসেছিল যদি আমি ছিনতাই হই, আমাকে যদি ছিনতাই করে, ওই জিনিসটা চিন্তা এসেছিল, যার কারণে আমি ওখান থেকে চলে যাই। গেল চতুর্থ দিন। পঞ্চম দিন আবার গেলাম। যাওয়ার পরে দেখলাম ওখানে লোকটা নাই। তো নিজে নিজে খুশি হলাম, থাক নাই আজকে বসি। বসার পরে হঠাৎ করে, মানে বসার প্রায় ঘন্টাখানেক পরে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার পাশে দিয়ে একটা শ্যাডো পাস হচ্ছে। তো হঠাৎ করে হয় না, পাশে দিয়ে কিছু হেঁটে গেলে চমকাই উঠে, ওরকম আমিও চমকে গিয়েছিলাম। তো দেখলাম ওই মানুষটা বলছে, মামা ডরাইয়েন না, আমি আইছি। তো কথাটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আপনি আসছেন মানে আপনি কে? বলতেছে, মামা আমি তো এখানে থাকি, এখানে নৌকা চালাই। তো এটা বলার পরে আমি বললাম ঠিক আছে। তো উনিও গিয়ে নৌকায় বসে পড়লো। বসার পরে আমার মতো আমি বসেছিলাম। এরপরে একটু পরে উনি এসে আমারে বললো, মামা আপনি অনেক সুন্দর গান করেন, কারণ আমি ওখানে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গান করতাম। তো
তো উনি বললো যে আপনি অনেক ভালো গান করেন। আমি বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনি ওনার জায়গায় গিয়ে বসে পড়লো। আবার সেম ওই দিন আমি এক্সাক্ট টাইমটা খেয়াল করেছিলাম, 3টার দিকে উনি আবার চলে গিয়েছেন। গেল চতুর্থ দিন, পঞ্চম দিন আবার গেলাম, যাওয়ার পর ওখানের মধ্যে বসলাম। তো বসার পরে সেদিন একটু শীত ছিল, যার কারণে উনি একটা এই স্টিলের বাউলের মধ্যে আগুন জ্বালিয়ে বসেছিল। তো উনি একটু পরে আমাকে বলল, মামা আপনারে আমি একটা গান শোনাবো। তো আমি বললাম ঠিক আছে শোনান। তো উনি একটা গান এমন ভাবে মাঝি মোল্লাদের একটা জলের গান শোনালো যে মানে আমার লাইফে আমি এইভাবে গান কখনো শুনিনি, মানে পুরাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি। তো যার কারণে ওনার সাথে একটা এক্সট্রা ভাবে কমিউনিকেট শুরু হইলো আমার। আমি আমার জায়গা থেকে উঠে ওনার পাশে গিয়ে বসলাম, ওনার নাম জিজ্ঞেস করলাম, উনি আমাকে বলল রহিম মাঝি ওনার নাম। আর উনি 11টা থেকে 3টা পর্যন্তই ওনার নৌকাটা চালায়, আর সেই টাকা দিয়ে ওনার সংসারটা চলে। তো মোটামুটি কথা হচ্ছে তো উনি আমাকে একটা কথা বলল যে কর্ণফুলী নামটা কোত্থেকে এসেছে। উনি আমাকে যা বললো ওনার ভাষ্য মতে যে আমাদের এই কর্ণফুলী নদীটা নাকি আগে একেবারে খালের মতো ছিল, একেবারে ছোট, যেখানের মধ্যে থেকে মানুষে গিয়ে গিয়ে পানি আনতো। তো একদিন একটা মেয়ে, নাম ছিল তার ফুলি, সে গেল পানি আনতে, তার কানের দুলটা ওখানে পড়ার পরে সে ওখানে চোরাবালিতে পড়ে ওখানে মারা যায়। তো ওখান থেকেই তার কানের দুলের হারানো যাওয়ার থেকে কর্ণ, আর ওনার নাম ফুলি, সেখান থেকে এসছে কর্ণফুলী। এটা হচ্ছে ওনার কথা? হ্যাঁ, ওনার কথা অনুযায়ী। হ্যাঁ। আচ্ছা, ওকে। তো এটা বলার পরে তো আমিও শুনলাম, কারণ এই সমস্ত বিষয় নিয়ে জানার একটা ইন্টেনশন ছিল আগে থেকে। তো এখন গেল এই 6 ডে গেল, তো এখন 7 ডেতে যাওয়ার পরে তো উনি দেখলাম ওখানে সেম সিলভারের বাউলের মধ্যে আগুন জ্বালিয়ে বসে বসে সিগারেট খাচ্ছে। আর সেদিন ঠান্ডা ছিল। আর রাসেল ভাই, আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমিও মাঝে মধ্যে সিগারেট খাই। তো সেদিন আমারও ঠান্ডা লাগার কারণে আমি চিন্তা করলাম যে আমি নিয়ে যাইনি সিগারেট অ্যাকচুয়ালি। উনি আমাকে বললো নেন আমার থেকে খান। তো আমি চিন্তা করলাম যাক খাই, সমস্যা নেই। তো খাওয়ার পরে ওনার সাথে মোটামুটি কথা হচ্ছিল, কিন্তু ওনার থেকে সিগারেটটা নেওয়ার সময় ওখানে আগুনের মধ্যে হাত ভেজে আমার হাতের মধ্যে একটু করে সামান্য করে পুড়ে যায়, যার কারণে তখন ঠান্ডার সময় তেমন একটা লাগেনি। কিন্তু সিগারেট খাওয়ার পরে হঠাৎ করে আমার জোর ঘুম পাওয়া শুরু করেছিল, মানে এমন ঘুম যে অ্যাজ ইফ আমি উঠে দাঁড়াতে পারবো না। আমার জাস্ট ক্লিয়ার কাট এটাই মনে আছে যে আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। যখন সকালে ঘুম ভাঙলো, মানে চোখ খোলার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম, কারণ আমার চোখ খুললো আমি ছিলাম আমার পাশে। এখন চিন্তায় পড়ে গেলাম। আপনি আপনার বাসায় ছিলেন? হ্যাঁ, আমি আচ্ছা। আমার বাসায় ছিলাম। এই জিনিসটাই ছিল সবচাইতে বড় অকওয়ার্ডনেস। তো এখন উঠার পরে আমি এদিক ওদিক দেখলাম যে না, সবকিছুই সেম। আমি বাসায় ঢোকার পরে যা যা করি, মানে আমি বাসায় ঢোকার পরে মেইন দরজা লক করি, কিচেনের বাসায় কেউ না থাকলে কিচেনের লাইটটা জ্বালিয়ে নিজের রুমে ঢুকে ফ্যানটা ছেড়ে ভেতর থেকে রুমটা লক করে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। সবকিছু ঠিক ছিল, বাট আমার কাপড়টা চেঞ্জ ছিল না। আমি যদিও বাসায় ঢুকে কাপড়টা আগে ফার্স্টে চেঞ্জ করি, তো ওইটা ছিল না, বাট আর সবকিছুই সেম ছিল। তাও নিজের মনকে শান্তি দেওয়ার জন্য আমি কি নিজে আসছি কিনা ওইটা, অথবা অন্য কেউ এনে দিল কিনা সেটা চিন্তা চেক করার জন্য আমি সারা ঘর সার্চ করলাম, বাট কাউকেই পেলাম না। খাটের নিচে টর্চ দিয়ে জ্বালিয়ে দেখলাম, কাউকেই পেলাম না। তখন সেদিন খুব বাজেভাবে চিন্তা ঢুকলো, আমি কেমনে আসলাম। আচ্ছা যাই হোক, সারাদিন চিন্তা করার পরে আমার কোয়েশ্চেনটার আনসার আমি পেলাম না। তো এরপর দিন গেলাম ওখানে মাছের কাছে, গিয়ে দেখলাম যে উনি ওখানে বসা, আর আমাকে দেখার সাথে সাথে বলছে মামা আইছেন? যে হ্যাঁ আসছি, কিন্তু আপনি বসে আছেন কেন? তো উনি বলছে মামা আপনার লাগে বসে আছি, আপনার লগে কথা কইতে আমার খুব ভালো লাগে। বললাম আমার সাথে কথা বলতে ভালো লাগে মানে কি? আপনি যে বলেছিলেন আপনি এই নৌকা চালিয়ে যে টাকাটা পান সেটা দিয়ে আপনার সংসার চলে, আমার জন্য বসে আছেন কেন? তো উনি বলল যে আপনার সাথে কথা বলতে ভালো লাগে সেজন্য আমি বসে আছি। তো আমার ব্যাপারটা সেই দিন খুবই অকওয়ার্ড লেগেছিল। এখন কথাটা শোনার পর আমি জিজ্ঞেস করলাম মামা কালকে তো আমি আপনার এখানে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, এরপরে মনে হয় আমি নিজে চলে গিয়েছিলাম নাকি? তো উনি বলল না মামা, আপনি তো নিজে যান নাই, আপনারা খুঁজতে একটা মেয়ে আসছিল। আমি বললাম আমাকে খুঁজতে একটা মেয়ে আসছে মানে বুঝলাম না। তো উনি বলল যে হ্যাঁ আপনাদের খুঁজতে একটা মেয়ে আসছিল। আমি বলি কেমন মেয়ে? বলতেছে লাল শাড়ি পরা ছিল, চুল লম্বা ছিল, আর উনি এসে আপনার নাম বলল, আপনার কাপড়ের বর্ণনা দিল, আর আমি আপনাকে দেখিয়ে দিলাম, উনি
আমার একটা হাত ওনার কাঁধের উপর আর মেয়েটার একটা হাত আমার কাঁধের উপর দিয়ে ওইভাবে আমাকে নিয়ে চলে গেল। ও সরি, আরেকটা জিনিস মিস করে গিয়েছিলাম। আমি যখন বাসার মধ্যে ঘুমটা ভেঙেছে, হঠাৎ করে আমার গলার মধ্যে খুশখুশ ভাব একটা অনুভূত হচ্ছিল। মানে যখন আমি চিন্তা করছিলাম আমি বাসে কেমনে এসেছি, তখন হঠাৎ করে গলার মধ্যে হাত দিয়ে দেখলাম যে আমার গলার মধ্যে মানে প্রায় 10-12টা চুল সমেত আমার পুরো গলার সাথে পেঁচানো ছিল। চুল? হ্যাঁ চুল, বড় চুল? হ্যাঁ মেয়ে চুল। মেয়ের চুল, আচ্ছা। আর তখন কিন্তু আমার বাসায় কোনো মেয়েই ছিল না। রাইট। তখন যখন ওই ইনফ্যাক্ট আপনার বাসায় কেউই ছিল না? কেউই ছিল না। তখন হঠাৎ করে যখন ওই মাঝিটাও বললো যে আমাকে একটা মেয়ে নিয়ে গিয়েছে, তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি যে এখানে বসছি আমার কোনো ফ্রেন্ড পর্যন্ত জানে না, মেয়ে জানা তো দূরের কথা। তখন ওইটা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ করে মানে শীতের মধ্যে পর্যন্ত আমি ঘামছিলাম। তো ওনাকে বললাম যে মামা আজকে আমি জায়গা আমার খারাপ লাগতেছে। তো উনি ওনার থেকে বিদায় নিয়ে আমি উঠে যাচ্ছিলাম, পাটটা একটু ঢালু ছিল। উপরে উঠার সময় দেখলাম একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, সাদা পায়জামা পরা, দাড়িওয়ালা টুপিওয়ালা। তো উনি আমার থেকে জিজ্ঞেস করলো, বাবা তোমার কি কোনো সমস্যা? বললাম না নানু, কেন বলছেন এগুলা? বলছে না, তুমি কি বাসা থেকে ঝগড়া করে বের হয়েছো নাকি নেশাবানি কিছু করেছো? বললাম না নানু, এরকম তো কিছু না, কেন বলছেন? তাহলে তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? বললাম কেন, ওই যে রহিম মাঝির সাথে বলে পেছনে ফিরে যখন দেখলাম ওখানে কেউ ছিল না। মানে এমনও না যে কোথাও লুকায় গিয়েছে, মানে ওরকম কিছু না, কিছুই না, টোটালি কিছু না। মানে ওখানে যাওয়ারও কোনো জায়গা নেই। যদি যাইতে হয় তাহলে নদীর মধ্যে চলে যেতে হবে। একটা জলচন্দ্র মানুষ তার নদীতে চলে যাবে না। তো এখন এই জিনিসটা দেখার পরে আমি যে যার সাথে কথা বলছিলাম ওনাকেও আর আমার মানুষ মনে হচ্ছিল না। মানে এরপর আমি ওই দিন সিএনজি নিয়ে বাসে যাচ্ছি, সিএনজি ড্রাইভারকে পর্যন্ত মানুষ মনে হচ্ছিল না। ইনফ্যাক্ট আমার ভাড়াটিয়াদের পর্যন্ত আমার মানুষ মনে হচ্ছিল না। সারা রাত ওভাবে বাসার মধ্যে ভয়ে ভয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তো বাসায়ও কোনো বলতে পারছি না, কারণ বাসায় বললে তো বকা দিবে, আজকে তো জেনেই যাচ্ছে, বাসা সবাই শুনছে। তো বাসা সবাই বকা দিবে বলে বলতেও পারছি না। তো নিজে নিজে চিন্তা করলাম একটা হুজুরের কাছে গিয়ে নিজে নিজে কনসাল্ট করি। তো একটা হাফেজের কাছে ফার্স্টে দিয়ে গিয়েছিলাম। উনি টোটাল স্টোরি শোনার পরে বলছে যে হয়তোবা কিছু একটা খারাপ হওয়ার ছিল, তোমার হয়তোবা মেয়েটাই সেভ করছে। তো এখন সেম আবার সেকেন্ড একটা হাফেজের কাছে গিয়েছি, উনিও সেম কথা বলেছে। আর থার্ড একটা হাফেজের কাছে গিয়েছি, উনি বললো যে তো হয়তো তোমার উপর কোনো খারাপ জিনিসের নজর পড়েছে যার কারণে এটা হয়েছে। তো আবার তিনজনই সেম কথা বলেছে যে এটা একটা খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, এটা মনে রাখার কোনো দরকার নেই। আর এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে যে আমার গার্লফ্রেন্ড গত বছর মারা গিয়েছে, তার সাথে যোগাযোগ করার জন্য আমি প্ল্যানচেট বোর্ড করেছিলাম। আচ্ছা, কিভাবে মারা গিয়েছিল একটু বলা যাবে আমাদের? রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এবং আপনি প্ল্যান চেট করে আপনি তার সাথে এনিহাও একটা কমিউনিকেট করতে চেয়েছিলাম। আচ্ছা, তো এখন এই জিনিসটার সাথে লিংক আপ এটাই যে আমি আমার গার্লফ্রেন্ডকে লাল শাড়িতে পরা দেখতে খুবই পছন্দ করি। আচ্ছা, আর ওর চুলও ছিল লম্বা। আর আমাকে ওই জায়গা থেকে কিন্তু সেভও করেছে একটা লাল শাড়ি পরা চুল লম্বা বলা। So some of এই দুটো জিনিস রিলেটেড and the most important thing is যে আমরা অন্য পৃথিবীর মানুষ বা অন্য পৃথিবীর কাউকে যদি নিয়ে আসি, অনেকেই বলেন যে এটা নিয়ে আসাটা যতটা সহজ তার চাইতে অনেক বেশি কঠিন হচ্ছে আবার সেখানে ফেরত পাঠানো। হ্যাঁ, তো আপনার সাথে হয়তো এরকম কোনো কিছু ঘটে থাকতেও পারে। থ্যাংক ইউ ভেরি মাচ তুষার, থ্যাংক ইউ রাসেল ভাই আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আজিম, এবং আজিম একটা ঘটনা বলবেন এই চট্টগ্রামেরই কোন একটা বাসা নিয়ে। এবং আজিম, আপনি আপনার বাসাটা কোথায় একটু আমাকে আগে একটু যদি বলতেন যে চট্টগ্রামের কোন জায়গায় আপনার বাসাটা? রাসেল ভাই, এটি চট্টগ্রামের লালখান বাজারের একটি বাসার ঘটনা। জি, এবং এটা অনেক আগের ঘটনা। শুনি আমরা ঘটনাটা। হ্যালো লিসেনার্স, দিস ইজ মানাজির হাসান আজিম। আমি হালিশহর থেকে এসেছি। ওকে। তো এই ঘটনাটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে, এবং এই ঘটনাটি আমার আম্মুকে বলেছেন আমার আম্মুরই একজন চাচি। সো সম্পর্কে উনি আমার নানি হয়, এবং ঘটনাটি আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। ওনারা লালখান বাজারে থাকতেন একটা দোতলা বাসায়। তো আমি ঘটনাটি যাওয়ার আগে আমি বাসাটির বিবরণ দিয়ে নিই একটু। বাসাটি ছিল 2টি বেডরুমে একটি বাসা, একটি মাস্টার বেড ছিল এবং একটি ছোট রুম ছিল, যেখানে আমার নানির 3 মেয়ে, অর্থাৎ আমার খালামণি 3 জন
ওনারা লেখাপড়া করতেন। তো ওই রুমের অপোজিটে রান্নাঘর ছিল এবং রান্নাঘরের ভিতরে একটি রুম ছিল যেখানে ওনাদের কাজের বুয়া থাকতেন। আচ্ছা। তো আমার নানা দেশে থাকতেন না, হি ওয়াজ সেটেলড ইন ইরাক ফর হিজ জব। সো উনি বছরে একবার আসতেন চিটাগাঙে তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। আচ্ছা। সো উনি আসতেন বেসিক্যালি ডিসেম্বরের দিকে, আর ডিসেম্বর থেকে উনি জানুয়ারিতে ব্যাক করতেন আচ্ছা। ইরাকে। সো প্রতি বছরের মতোই উনি ওই বছরেও জানুয়ারিতে চলে গেলেন তার ভ্যাকেশন কমপ্লিট করে। তো বলে রাখা ভালো, ওই বাসার ছাদটি খুব সুন্দর ছিল। আচ্ছা। ছাদটি অনেক বড় ছিল এবং ডান দিকে একটি বাগান ছিল। তো ওই বাসায় মোটামুটি সবাই বাগানের প্রতি খুব একটা দুর্বলতা ছিল, তারা ফুল ফল গাছ লাগাতেন এবং সেখানে তার পাশেই একটি বসার সুন্দর জায়গা ছিল। সেখানে প্রায় সময় তারা পুরো ফ্যামিলি মিলে আড্ডা দিতেন মাঝে মাঝে। এবং যখন আমার নানা দেশে আসতেন তখন উনি ওখানে বসে রেডিও শুনতেন, কারণ তখন তো টেলিভিশনে খুব একটা প্রচলন ছিল না। সো বেসিক্যালি ম্যাক্সিমাম লোকই তাদের টাইম পাস করার জন্য রেডিওটা প্রেফার করতেন বেশি। তো অনেক আগে থেকে অ্যাকচুয়ালি বাসাতে ছোটখাটো ঘটনা ঘটতো, খুব ভয়ঙ্কর কিছু না। যেমন রাতের বেলা যখন ওনারা ঘুমোতে যেতেন তখন ওনারা লাইট অফ করে যেতেন, বাট সাডেনলি যখন ওনারা সকালে উঠতেন ফজরের নামাজ পড়ার জন্য তখন দেখতেন যে রুমের লাইট জ্বালানো। আচ্ছা। সো খুব উইয়ার্ড কিছু ঘটনা ঘটতো, বাট ভয়ঙ্কর কিছু ঘটতো না। আচ্ছা। তো একটি ঘটনা ঘটলো যেদিন আমার নানা ইরাকে ব্যাক করলেন তার পরের দিন। তো তখন রাত 10টা বাজে। তো আমার নানি আমার দুই খালামণিকে নিয়ে মাস্টার বেতে ঘুমোতে গেলেন। তো আমার এক খালামণি জেগেছিলেন কারণ ওনার এইচএসসি এক্সাম ছিল। সো উনি প্রিপারেশন নিচ্ছিলেন, লেখাপড়া করছিলেন। আচ্ছা। সো উনি লেখাপড়া কমপ্লিট করে অ্যাট অ্যারাউন্ড 12 or 1 AM এর দিকে উনি ঘুমোতে চলে গেলেন এবং উনি রুমের দরজা বন্ধ করে লাইট ফ্যান সব অফ করে উনি ঘুমোতে চলে গিয়েছিলেন। আচ্ছা। তো ঘুমোতে যাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর ওই বাসার বুয়া যিনি ওই রান্নাঘরের রুমটিতে থাকতেন উনি পানি পান করার জন্য ডাইনিং রুমে এলেন। আচ্ছা। তো যখন উনি এলেন তখন দেখলেন রুমের দরজা খোলা। আচ্ছা। এবং লাইট অন করা, ফ্যান অন করা। সবচেয়ে উইয়ার্ড যে বিষয়টি ছিল সেটি ছিল ওই রুমে প্রচন্ড বাতাস ছিল। আচ্ছা। ইভেন ইফ জানালা সব বন্ধ ছিল, বাতাস আসার কোনো ওয়ে ছিল না এবং অন্যান্য রুমেও খুব একটা বাতাস ছিল না, কিন্তু সেই রুমটিতে প্রচন্ড বাতাস ছিল এবং ওখানে যে নোটস গুলো ছিল, বইপত্র যেগুলো ছিল সব এলোমেলো হয়ে যাচ্ছিল। আচ্ছা। তো এটি দেখে ওই বুয়াটি খুব ভয় পেয়ে যায়। আচ্ছা। উনি সাথে সাথে মাস্টার বেডের দরজায় নক করলেন। তো তখন আমার নানি একটু অবাক হলেন যে এত রাতে কে নক করতেছে। তো দরজা খুলে উনি দেখলেন বুয়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলতেছিলেন যে আপা ওই রুমের দরজা খোলা, লাইট ফ্যান সব অন করা এবং প্রচন্ড বাতাস। তো বলে রাখা ভালো আমার নানি খুব সাহসী মহিলা ছিলেন, কারণ ওনার হাজবেন্ড ছিল না দেশে, উনি একাই 3 মেয়েকে উনি বড় করতেছিলেন। সো লেখাপড়া সবকিছু ওনার দায়িত্ব ওনার কাছে ছিল। উনি অনেক সাহসী ছিলেন। সো উনি এটাকে ওটা পাত্তা দিলেন না। তো উনি অনেকটা হেসে হেসে রুমের কাছে গেলেন। তখন দেখলেন যে দরজা আসলে খোলা। আচ্ছা। এবং লাইট অন করা, ফ্যানও অন করা, বাট বাতাস থেমে গিয়েছিল, বাতাস ছিল না। এবং উনি একটা উইয়ার্ড জিনিস লক্ষ্য করলেন, সেটি হলো বাসার টেবিলের উপর বইগুলো খোলা অবস্থায় ছিল, অ্যাজ ইফ এখানে কেউ লেখাপড়া করতেছিল। তো এটা দেখো আমার নানি খুব একটা ভয় পাননি। উনি উল্টা আমার খালামণিদেরকে ঘুম থেকে জাগিয়ে আমার যে খালামণিটা লেখাপড়া করতেছিল তো ওনাকে বকাবকি করতেছিলেন যে তুমি লেখাপড়া করলা, তুমি বইপত্র গুছাই নিবা না, লাইট ফ্যান অফ করবা না। তো আমার খালামণি বলতেছিল আম্মু আমি সবকিছু বন্ধ করেছিলাম, আমি আমার লাইট ফ্যান সব অফ করেছিলাম, ইভেন আমি দরজা লক করেছিলাম, আমার এখনো মনে আছে। তো এটা শুনে আমার নানু একটু অবাক হলেন, বাট তখন রাতে আর ঘটনাটি উনি আর বেশি বাড়ায়নি, ঘুমোতে চলে গেলেন। তো এর পর দিন
যে ঘটনাটি ঘটেছে অ্যাকচুয়ালি এটাই মানে সবচেয়ে ভয়ঙ্কর ওনার লাইফে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তো এর পর দিন ওনাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল, এবং ওনারা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য সবাই পুরো ফ্যামিলি চলে গেলেন। তো সন্ধ্যার পর আমার নানি জাস্ট বাসায় ব্যাক করলেন। আমার 3 খালামুনি বিয়ের অনুষ্ঠানে স্টে করলেন এবং বাসায় কাজের বুয়া ছিল না। আচ্ছা। তো ব্যাক করার পর উনি খুব টায়ার্ড ছিলেন, তখন রাত 10টা বা 11টা বাজে। তো উনি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের রুমে বইপত্র নিয়ে উনি গল্পের বই পড়া শুরু করলেন। তো হঠাৎ করে উনি দরজা বন্ধ করেছিলেন, তো হঠাৎ করে উনি ডাইনিং রুম থেকে কাঠের চেয়ার নাড়াচাড়া করলে যে আওয়াজটা হয় ওরকম একটা আওয়াজ শুনলেন। তো উনি একটু অবাক হলেন, কারণ বাসায় কেউ ছিল না। তো উনি মাস্টার বেডের দরজা খুলে যা দেখলেন তা অনেকটা এরকম যে উনি একটা মেল শেপ একটা ছায়া মূর্তি দেখলেন, এবং সেটার কোনো কিছুই ছিল না অ্যাকচুয়ালি, ওর চোখ নাক কান কিছুই ছিল না, জাস্ট এটা ছায়া, কিন্তু এটা মেল, ওটা ছেলের বডি এটা বোঝা যাচ্ছিল। এবং সেই ছায়া মূর্তিটা ছাদের দিকে ইশারা করে নিমিষে গায়েব হয়ে গেল, মানে 1 বা 2 সেকেন্ডের মধ্যে, বেশিক্ষণ ছিল না। তো আমার খালামণি এটা খুব একটা সিরিয়াসলি নেন, উনি একটু অবাক হলেন, বাট উনি মনে করছিলেন উনি অনেক টায়ার্ড ছিলেন, সো হয়তো বা উনি ভুল দেখছেন। সো উনি তারপরেও উনি জিনিসটা শিওর হওয়ার জন্য উনি ছাদের দিকে রওনা দিলেন। তো ছাদে যখন উনি গেলেন তখন দেখলেন যে ছাদের তালাটা খোলা। উনি নিজে তালা মেরেছিলেন, বাট গিয়ে দেখলেন তালাটা খোলা। তো উনি এখন মোটামুটি কনফার্ম হয়ে গেলেন যে বাসায় চোর ঢুকছে। তারপরে উনি মানে সুপার ন্যাচারাল কিছু চিন্তা করতেছিলেন না, উনি ধরে নিয়েছিলেন যে বাসায় চোর ঢুকছে সামহাও, এবং ও বাসার আশেপাশে আছে এবং ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো উনি একটা টর্চ লাইট নিয়ে উনি ছাদে প্রবেশ করলেন, তখন রাত 12টা বাজে। তো প্রবেশ করার পর উনি এক বাগান দিয়ে স্টার্ট করলেন। উনি বাগানের দিকে গেলেন, সব জায়গায় দেখলেন, উনি কিছু দেখলেন না, মানে কোনো কিছু পেলেন না। তারপর উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে বসার জায়গাটিতে চলে আসলেন। তো ওইখানে এসে উনি যা দেখলেন, একটা পুরুষ মানুষ, এবং সে অপোজিট দিকে মুখ করে বসেছিল, মানে আমার নানুর অপোজিট দিকে মুখ করে বসেছিল। তার গায়ে একটা সোয়েটার ছিল, মাফলার ছিল, এবং একটা মাঙ্কি ক্যাপ ছিল, এবং সবগুলো আমার নানার, যতগুলো ড্রেস ছিল সবগুলো নানার। এবং যিনি ইরাকে ছিল ওই টাইমে, কারণ এর আগের দিনে 2 দিন আগে উনি ইরাকে চলে গিয়েছিলেন। তো ওনার ড্রেস পরে রেডিও হাতে নিয়ে উনি অপোজিট দিকে মুখ করে উনি বসেছিলেন এবং মাথা নাড়াচ্ছিলেন। রেডিওতে কোনো সাউন্ড আসতেছিল না, বাট উনি মাথা নাড়াচ্ছিলেন। তো এটা দেখে আমার খালামণি একটু ভয় পেয়ে গেল। তো ওইখানে একটা ইটের দলা ছিল। তো আমার নানু ইটের দলাটা নিয়ে আস্তে আস্তে আগাতে শুরু করলেন। তো আগাতে শুরু করে উনি যখনই বললেন যে কে আপনি, তো তখনই উনি দেখলেন যে ওই মানুষটি পুরোপুরি মাথাটা কি বলবো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে, ইভেন বডিটা স্ট্রেট ছিল, বডিটা নড়ায়নি, 360 অ্যাঙ্গেলে উনি মাথাটা ঘুরিয়ে বলতেছেন যে কেমন আছো। এবং সবচেয়ে অবাক করার বিষয়, সে চেহারাটি ওনার হাজবেন্ডের ছিল, আচ্ছা, যিনি ইরাকে অবস্থানরত। সেটি দেখে আমার নানু আর নিজেকে সামলাতে পারেনি, উনি কোন রকমে সেন্সটা রেখে উনি দৌড় দিলেন এবং নিজের বাসায় এসে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আচ্ছা। তো এরপর দিন ওনার যখন জ্ঞান ফিরলো, তো তখন উনি দেখলেন উনি ওনার বেডরুমে শুয়ে আছেন, এবং আমার খালামুনিরাও চলে এসেছেন বাই দিস টাইম, এবং ওনার কাজের বুয়াটাও ছিলেন। তো কাজের বুয়াটা ওনাকে সেন্সলেস অবস্থায় পেয়েছিলেন যখন উনি ফজর নামাজের পর কাজ করতে এসেছিলেন তখন। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনার কি হয়েছে আপা। তো তখন উনি সবকিছু বললেন, সবার সাথে শেয়ার করলেন। তো এখন উনি জিনিসটা অবাক হয়ে উনি বাড়িওয়ালার কাছে ঘটনাটি সবকিছু বললেন, এবং অনেক ফোর্স করলেন যে আসলে এরকম কেন হচ্ছে আমাদের বাসায়, কি কারণটা কি। তো তখন বাড়িওয়ালা অনেক ফোর্স করার পর উনি বললেন যে এ বাসাটি গত 10 বছর ধরে খালি পড়ে আছে, এবং ওনারা এ বাসার ফার্স্ট ভাড়াটিয়া। এই বাসাটিতে আগে কেউ ছিল না, বাড়িওয়ালারা আমেরিকায় ছিলেন, ওখানে সেটেল ছিলেন, এবং
3 বছর আগে ওই বাসা থেকে একটি লোকের লাশ পাওয়া গিয়েছিল এবং লোকটির কোনো পরিচয় পাওয়া যায়নি। ওরা অনেক খুঁজছেন ওই লোকের পরিচয়, ফ্যামিলি, বাট কাউকে খুঁজে পাননি। তো খুঁজে না পাওয়ার কারণে ওনাকে মানে বেওয়ারিশ হিসেবেই দাফন করে দেওয়া হয়েছিল এবং তখন থেকেই ঘটনাটি ওদের সাথে ঘটতেছিল এবং বেসিক্যালি ওই লোকটি যারা ওই বাসায় অনুপস্থিত তাদের বেশ ধরে মানুষদেরকে মানে ভয় দেখাতো আর কি, এবং বিভিন্ন বাসায়, এবং শুধু ওই বাসায় না, আশেপাশে অনেক মানুষের মতন করে সেজে এসে বা পরিচিত মানুষের রূপে সে অন্যদের ভয় দেখাতো। এক্স্যাক্টলি ভাইয়া। আচ্ছা, তো এরপর উনি হুজুরের কাছে গেলেন, দোয়া দুরুদ পড়লেন। তো এরপর থেকে আর কোনো ঘটনা ঘটে, ওনারা বাসাটি ছেড়ে দিয়েছিলেন, ওনারা অন্য জায়গায় শিফট করে দিয়েছিলেন। ওকে, তো এই হলো আমার ঘটনা আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে ফেসবুকে লিখেছেন, আমাদের সাথে পার্টিসিপেট করেছিলেন, এবারও এসছেন। তো আমরা জুয়েলের ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলে আপনার ঘটনাটা শুরু করবেন আরেকবার। Hello listeners, আমি জুয়েল from চিটাগং। থ্যাংক ইউ রেডি ফুর্তি এবং বুথ এফএম যে চুনে আসার জন্য। যাই হোক, আমার ঘটনাতে চলে যাই রাসেল ভাই। জি, ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে, আমি এখন যে জায়গায় এসেছি করি, বাসা চাঁদগাঁও আবাসিকেই, সো ওখানকারই। সো ফার্স্টে বলে রাখি যেটা, সেটা হচ্ছে চট্টগ্রামে চাঁদগাঁও আবাসিকে কিন্তু কিছু রুটে মানে হওয়ার কিছু প্রবলেম আছে কিছু বাড়িতে। সেটা হচ্ছে হয়তো কিছু 9 নম্বর রুট আর 13 নম্বর রুটে। সো আমার ভাইয়া ঢাকা ছিল, সো সেখানে ট্রান্সফার হয়ে চট্টগ্রামে চলে আসি। সো তারপর আমরা বাসা খুঁজতে থাকি, মানে বড় বাসা লাগবে সেই হিসেবেই। সো আমরা চাঁদগাঁও আবাসিকে 8 নম্বর রুটে বাসা নেই। 8 নম্বর রুটে বাসা নিয়ে ওখানে একটা বাসা পাই। আমি বাসা নাম্বারটা বলছি না আপাতত প্রবলেমের কারণে। সো আমরা উঠে যাই, তখন তার কিছুদিন পরে ঈদ ছিল। সো সে কারণে ভাইয়া আর আমি একাই উঠি, আপুরা সবাই বাড়িতেই ছিল কক্সবাজার। নতুন বাসায় উঠলাম, তারপর আমরা কিছু মানে আমি যেহেতু হরর বিষয় নিয়ে আগে থেকে একটু ছিলাম জড়িত, সো সে বিষয়ে কিছু কিউরিওসিটি থাকে। সো বাসায় গিয়ে প্রথম যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে, আমি আমার রুমে শুয়েছিলাম। সো দেখি রান্নাঘর থেকে কিচেন রুমে মানে একটা শব্দ হচ্ছে, কেউ হাঁড়ি পাতিল নাড়ছে অথবা কেউ কিছু জিনিস ধোয়াপালা করছে, এই ধরনের কিছু শব্দ আসতো। সো আমি ফার্স্টে ইগনোর করতাম, কারণ হয়তো হতে পারে পাশের বাসা থেকে হতে পারে, সেই হিসাবে খুব একটা খেয়াল করতাম না বিষয়গুলা। তো যতদিন যাচ্ছে মানে দেখলাম বিষয়গুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, শব্দটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। পরে একদিন শুয়েছিলাম, হঠাৎ করে দেখি খুব জোর আওয়াজ হলো। সো আমি উঠে গিয়ে দেখলাম মানে আওয়াজটা কিসের হলো, রান্নাঘর থেকে হলো যেহেতু। সো উঠে যে রান্নাঘরের পাশে যাওয়ার সাথে সাথে দেখি আওয়াজটা উধাও হয়ে গেল। সো একটু খটখা লাগে, তারপর আবার চলে আসি। আবার রুমে যখন চলে আসি ঠিক তখনই দেখি আবার শুরু হয় আওয়াজটা। পরে পাশে আবার গেলাম, গিয়ে জানালাগুলো চেক করলাম হয়তো পাশের বাসা থেকে আসছে কিনা, তাও দেখি না। প্রত্যেকদিন যেহেতু হচ্ছে, তারপর বুঝতে পারলাম কিছু একটা সামথিং ওয়াজ রং। সো পরে আমি চিন্তা করলাম এখন তো বলতে পারছি না কাউকে, কারণ একটা ক্লু দিয়ে তার কাউকে বিলিভ করা যায় না, জানানো যায় না বিষয়গুলা। সো পরে দেখি যা হওয়ার হোক, এটা চিন্তা করে বসে রইলাম। পরে আমি যেটা নেক্সট ক্লু যেটা পেলাম সেটা হচ্ছে ডাইনিং প্লেসের যে বেসিনটা থাকে সেটাতে দেখি আপনার বেসিনটা খুব অপরিষ্কার থাকতো সবসময়। হয়তো ধরেন কেউ পেস্ট ফেললে যে একটা সাদা ধরনের আবরণ থাকে, থুতু ফেললে যে ধরনের একটা আবরণ হয়, ঠিক সেম ওই ধরনের। সো ওটা পরিষ্কার করতাম। বেসিনটা কোথায় ছিল? ডাইনিং প্লেসে। আচ্ছা, সো এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। তো আমি পরিষ্কার করতাম ব্যাপারটা, কিন্তু একটু পরে গিয়ে দেখে আবার হয়ে গেল, মানে জিনিসটা থেকেই যাই। সো এটা ছিল আমার সেকেন্ড ক্লু। তারপর থার্ড ক্লু যেটা খুব অবাক করছিল সেটা হচ্ছে, আমি একদিন বাসায় গেলাম কাজ সেরে, একাই ছিলাম। বাসার দরজাটা খুলে দেখি দরজার সামনে অনেক ছোট ছোট চুল, ছোট ছোট কিছু চুল ছিল। সো আমি বিষয়, কারণ বাসায় কোনো ফিমেল মেম্বার ছিল না, আমি আর ভাইয়া ছিলাম, তো চুলগুলো আসার কোনো প্রশ্নই আসে না। সো আমি কি করলাম, যেহেতু আগে থেকে প্রবলেম গুলো ফেস করতে, বললাম থাক কিছু রেখে দিই আর পুরোটা পরিষ্কার করে রাখলাম।
সো এটা ছিল আসলে ক্লু। পরে যেটা নেক্সট মানে 100% শিওর হলাম যে এখানে কিছু একটা আছে, সেটা হলো একদিন রাতে আমি শুয়েছিলাম মানে আমার রুমে। আমি একটু ডার্কেই থাকতে পছন্দ করি। সো আমার রুমের লাইট অফ করে রাতে মাঝরাত হবে সময়টা, শুয়েছিলাম, পাশের রুমের লাইটটা অন করে আর কি। সো আমার পর্দা দেওয়া ছিল, আমি হঠাৎ করে দেখি একটা শেডো আমার রুম পাস করে গেল। বাট সময়টা হয়তো হবে 5 থেকে 6 সেকেন্ড। বাট আমি শক ছিলাম, দেখেছিলাম, বিকজ চিন্তা করছিলাম যদি হ্যালুসিনেশন হয় তাহলে হয়তো 2 থেকে 3 সেকেন্ড হতে পারে, এটা হুট করেই চলে যায় এইসব ব্যাপারগুলো। বাট 5-6 সেকেন্ড অনেক সময়, আমি যেটা বুঝতে পারি আর কি। তারপর বুঝতে পারলাম হ্যাঁ অবশ্যই কিছু একটা আছে বাসায়। চিন্তা করলাম ভাইয়াকে বলা দরকার। এটা কিন্তু ঈদের পরে ছিল, ঈদের পরে আসার পর ব্যাপারটা বুঝতে পারলাম। তারপর দিন ভাইয়া সকালে আসলে আমি ভাইয়াকে বলি, ব্যাপারগুলো খুলে বলি, ভাইয়া এই ধরনের কিছু প্রবলেম ফেস করছি। সো তখনই বেশি অবাক করলো ভাইয়া বলল আমি কিন্তু বিষয়গুলা মানে ফেস করছি তোর মতো, এই ধরনের করে আমাকে একটা কথা বলে আসলে। তারপর ভাইয়া বলে তুই ভয় পাবি বলে আমি তোকে জানাইনি ব্যাপারগুলা, কিন্তু আমি এই বিষয়গুলা সেম ব্যাপারগুলা ফেস করছি। তারপর আমি আবার বাসার দারোয়ান থেকে জিজ্ঞেস করলাম চাচা এখানে কিছু হয়েছে কিনা, এই ধরনের ইনভেস্টিগেশন করলাম। তিনি বলল না, বাট পাশের বাড়ির দারোয়ানও কিছু জানে না বললো। বাট তিনি একটা কথা বললো, সেটা হচ্ছে কি আমরা যে ফ্ল্যাটে উঠেছিলাম সেখানে ভাড়াটিয়ারা খুব একটা দিন স্টে করে না, হয়তো 3 মান্থ 2 মান্থ, ঠিক এই ধরনের। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা চলে যাব আমাদের জুয়েল ভাইয়ের কাছে। জুয়েল ভাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার চট্টগ্রামে কোথায় থাকেন সেটা জানাবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসনার্স, এবং রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি এসেছি চট্টগ্রামের আগ্রাবাদ থেকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি, আসলে আমাকে এখানে আসার জন্য বিশেষ করে আমার ছোট ভাই রিমন, মাহফুজ এবং আমার কলিগরা অনুপ্রেরণা করছে, বিদায় আমি এখানে আসতে পেরেছি। তো আমার ঘটনাটা হচ্ছে আমি এবং আমার কলিগদের সাথে ঘটা একটি ঘটনা। সময়টা 2012 সাল। আমরা প্রায় 200 জন একটি প্রশিক্ষণ নেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের একটি প্রশিক্ষণ কেন্দ্রে যাই। পার্বত্য চট্টগ্রামে যখন প্রশিক্ষণ কেন্দ্র, অবশ্যই পাহাড় বেষ্টিত একটি এলাকা, যেখানে শুধুমাত্র প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষক বৃন্দ ছাড়া বাইরে কোনো পাবলিক থাকা যায় না। সো আমাদেরকে বিভিন্ন রুমে ভাগ করে দেওয়া হলো। আর প্রশিক্ষণ কেন্দ্রে সারাদিন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয় বিদায় সবসময় ক্লান্ত হয়ে যায়। তো প্রশিক্ষণ কেন্দ্রের সর্ব উত্তরে যে কামরাটি ছিল সেখানে আমাদের 40 জনকে থাকার জন্য দেওয়া হয়েছিল। সো ঘটনাটি ঘটে আমাদের ওই রুমতে যারা থাকতাম তাদের সাথে। তো আমাদের রাত 10টার মধ্যে লাইট নিভিয়ে ঘুমিয়ে যেতে হতো। প্রতিদিনকার মতো রাত 2:30-3টার দিকে আমার ঘুম ভাঙত। আমাদের কোনো হাত ঘড়ি কিংবা সেলফোন না থাকায় ঘরের এক কোণে থাকা একটি মাত্র দেওয়াল ঘড়ি টাইম দেখার একমাত্র ভরসা ছিল। তো আমি প্রতিদিনকার মতো একদিন রাত্রে উঠলাম, ঘুমটা ভাঙার পর উঠলাম টাইমটা দেখার জন্য। উঠতে দেখি আমার বেডের পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। মনে করেছিলাম আমার হয়তো কোনো কলিগ, হয়তো ঘুম ভেঙে গেছে, দাঁড়িয়ে আছে। বাট যখন মশারি থেকে বের হব তখন দেখলাম এটা কোনো মেয়ে। তখন অনেক ভয় পেয়ে যাই, কারণ আমরা ওই প্রশিক্ষণ কেন্দ্রে কোনো মেয়ে ছিল না, কিন্তু হঠাৎ রুমের মধ্যে মেয়েটা কোত্থেকে আসলো। তো আমি এটা কারোর সাথে শেয়ার করিনি, কারণ হয়তো কেউ ভয় পেতে পারে। তো আমি আমার মতো এটা গোপন রেখে গেলাম। বাট আমাদের রুমে থাকা প্রায় প্রতিটা লোকের সাথে বিভিন্ন সময় এই সমস্যাটা হচ্ছে। কেউ ওয়াশরুমে গেলে রাত্রেবেলায় হয়তো মেয়েটাকে দেখতে পেল, কেউ পুকুরে গেল রাত্রেবেলা দেখতো মেয়েটি পুকুরে গোসল করতেছে। এরকম আরো অনেক সমস্যা। এগুলো আমরা একটা সময় প্রশিক্ষকদের সাথে শেয়ার করলে তারা আমাদেরকে বলে হয়তো আমাদের চোখের ভুল, আমাদের কাছ থেকে গোপন করার চেষ্টা করে। বাট আমরা তাদের কথাই বুঝতে পারি না এখানে কোনো ঝামেলা আছে। সো আমরা আমাদের মতোই চলতে থাকি। বিশেষ করে রাত্রের বেলায়
মধ্যরাতে আমরা যখন ওই প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতাম, দেখতাম যে অনেক সময় মেয়েটাকে আমাদের সাথে সাথে হাঁটতে, আমাদের পিছনে অথবা সামনে, কিংবা কিছু একটা ছায়া, এভাবে প্রায় আমাদের 4-5 মাস চলে যায়। তো যেদিন আমরা প্রশিক্ষণ কেন্দ্র থেকে চলে আসব, ওই দিন প্রশিক্ষকদের সাথে এটা শেয়ার করি যে স্যার আজকে তো চলে যাচ্ছি, আজকে যদি আমাদেরকে কাইন্ডলি বলেন তাহলে হয়তো আমাদের এই কৌতূহলটা দূর হবে। তো আমাদের একজন প্রশিক্ষক স্যার বললেন যে ওই প্রশিক্ষণ কেন্দ্রের পিছনে একটা পরিত্যক্ত ইট ভাটা রয়েছে, ওখানে একটা অর্ধ গলিত ডেড বডি উদ্ধার করা হয়েছিল, যেটার পোস্টমর্টম রিপোর্টে বলছে এটাকে গণধর্ষণ করে মার্ডার করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে প্রায় সময় ওই ব্যারাক মানে রুমে যারা থাকে তাদের সাথে এ ধরনের ঘটনা ঘটতেছে। আর ওইখান থেকে আসার পরে হয়তো 2-1 বার যাওয়া হয়েছিল, ওইখানকার বর্তমান যারা রুমটিতে থাকে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। সর্বশেষ মানে যারা ছিল তারা বলছিল হ্যাঁ তারা ওই ধরনের কিছু দেখতে পেয়েছে। বর্তমানে রুমটি পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে সবাই যে যায় ওখানে যান তারা প্রত্যেকেই এটা দেখতে পান এবং এই ঘটনার সাথে সবারই পরিচিতি ঘটে বা এই ঘটনা সম্পর্কে সবাই জানতে পারেন। থ্যাংক ইউ। তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট যে অতিথি আছেন তার কাছে, রাকিবের কাছে আমরা যাব। এন্ড রাকিব, আপনি একটু বলবেন কাইন্ডলি আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি এসেছি চিটাগাং ফ্রিপুর থেকে। চলে যায় আপনার ঘটনায়। জি রাসেল ভাই, থ্যাংক ইউ। আজকে স্পেশালি একটা পর্ব ফ্রাইডে দ্য 13 পর্বটা অ্যাকচুয়ালি চিটাগাং হচ্ছে, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক আমাকে। ইউ ভেরি মাচ। আমরা ঘটনায় চলে যাই প্লিজ। জি রাসেল ভাই, ঘটনাটা হয়েছিল আমার একটা বড় ভাইয়ের সাথে। তো বড় ভাইটা বাসাটা একটু আমি বলে নিই, হালিশহর, সাউথ মিডল হালিশহর 2 নং সাইড। তো ঘটনাটা সে আমাকে যেভাবে বলছিল, তার একটা ফুফাতো ভাই ছিল, নাম ছিল কাজল নামে। তো আমরা জানি যে বন্দরে একটা সিএনএফ নামে একটা কোম্পানি আছে, তো সে ওই জায়গায় জব করতো। আমরা কোন জায়গায় নাম না বলে ঘটনাটা বলে ফেলি। জি রাসেল ভাই, তো ঘটনাটা হয়েছিল যে সে সিএনএফ জব করতো। ওখানে কাজটা ছিল এরকম যে ট্রাকে কিছু মানে প্রোডাক্ট থাকতো, প্রোডাক্টগুলো যদি কমপ্লিট হয়ে যেত তাহলে সে ওগুলো বের করে দিত, তার ওইগুলো লিস্ট করা হইতো আসলে। তো সে লিস্ট করার জন্য তাকে অনেক টাইম নিতে হতো। তো সে এক সময় ফ্রি থাকতো, সেজন্য বাসায় আসতো রাত করে। তো বাসায় আসার সময় তার সাথে মানে কখনো কোনো ঘটনা ঘটেনি। তো এক সময় একদিন রাতে সে বাসায় আসতেছিল, রাত আনুমানিক তখন 11টা থেকে 12টা হবে। তো সে সময় সে একটা রিক্সা পেলে আসার সময় অ্যাকচুয়ালি জায়গাটা ছিল ক্রচিং, একটা জায়গার নাম সরগোলা ক্রচিং জায়গাটার নাম। তো সে আসার সময় রিক্সাওয়ালাকে উঠলো, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছে যে এখানে তো এখন তো কোনো রিক্সা নাই, তো আপনি এত রাতে রিক্সা চালাচ্ছেন কেন? তো রিক্সাওয়ালা কোনো মানে তাকে রেসপন্স করলো, মানে কোনো সাউন্ড তাকে বললো না। তো একসময় সে একটু মোটামুটি অদ্ভুত হলো, 3-4টা কোশ্চেন করলো তাকে। তো সে কোনো রিপ্লাই দিল না। তো তার কাছে ব্যাপারটা নর্মালি মনে হলো যে হয়তো করলো, কথা বলতেছে না, শুনতে পাচ্ছে না বা প্রবলেম আছে। তো সেজন্য সে মোটামুটি ওখান থেকে আসতেছিল। আসার সময় রিক্সাওয়ালা হঠাৎ করে বলতেছে, আচ্ছা আপনি তো 1টা করে তো আপনি আমার ওখানে যাবেন তাই না? তো সে ব্যাপারটা শুনে একদমই অবাক হয়ে গেল যে হঠাৎ এই ব্যাপারটা সে কিভাবে জানলো, মানে খুবই তার কাছে একটা মানে অদ্ভুত লাগলো। তো তারপর সে বাসায় আসলো কোনো কিছু মনে না করে। তো এক সময় সে 1টা বাজলো, ওই সময় ঘুমটা ভাঙলো দরজার নক শুনে। তো নক শোনার পর সে বাহির আসার পর সে যেটা দেখলো, ওই রিক্সাওয়ালাটা তাকে নিতে আসার পর সে দেখে একটু অবাক হলো। তো সে সাথে গেল, যাওয়ার পর রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছে যে আপনাকে তো আমি আসতে বলিনি, আপনি কেন আসছেন? তো বলতেছে যে আপনি যাবেন, আপনার জন্য আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম। তো সে ওখানে যাবে, রিক্সা যাচ্ছে। তো রিক্সাওয়ালাতে কোনো মানে সাউন্ড আসতেছে না। আসার পর তার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত মনে হলো। তো অদ্ভুত মনে হওয়ার পর সে কোশ্চেন করতেছে আপনার বাসা কোথায়, আপনি কি করেন, তারপরে আপনার ছেলে মেয়ে কি করে। তো কোনোই সাউন্ড আসতেছিল না। তার কাছে ব্যাপারটা তখন একটু ভৌতিক মনে হলো। ভৌতিক মনে হওয়ার কারণে সে আর কোনো কথা বললো না, তাড়াতাড়ি সে তার কর্মস্থলে চলে যাবে। তো সে তার কর্মস্থলে যাওয়ার পর রিক্সা থেকে নামলো। নামার পর যে কাহিনীটা হলো যে তার একটা নর্মাল মোবাইল ফোন ছিল। মোবাইল ফোনটা টর্চ লাইট অন করে সে একটা টর্চ লাইটের মুখের ভিতর নিয়ে সে মানিব্যাগ থেকে টাকা বের করে দিচ্ছিল। হঠাৎ করে টাকা বের করে সে যখন তাকালো,
এখানে যে কাহিনীটি ঘটলো যে তার সামনে কোনো মানে লোক দূরে কথা, তার সামনে কোনো গাড়ি ঘোড়া এরকম কিচ্ছু ছিল না। এন্ড যে টাইমটা ঘটনাটা ঘটছিল ওই এতটুকু টাইমের ভিতরে ওখান থেকে রিক্সাওয়ালাটা কখনো সামনে যেতে পারবে না। তো এখানে ঘটনাটা এটুকুই ছিল। তো এরপর সে ভয় পেয়ে দৌড় দিয়ে সে তার কর্মস্থলে গিয়ে পুরোটাই অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হওয়ার পর সেখানে লোকজন তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল যখন সুস্থ হয়েছিল। তো সেখানে লোকজন তাকে পরবর্তীটা তাকে সে জানায় যে আসলে এরকম হয়েছিল। তো সেখানে পুরনো কর্মকর্তা যারা ছিলেন তারা বলতেছে যে আসলে আপনি যে জবটা করেন, তো এখানে যে এই পোস্টে যে জবটা করে তার সাথে রেগুলারলি এই কাহিনীটাই হয়। আসলে মানে রাসেল ভাই বুঝতেছি না যে এখানে কাহিনীটা কি সেই জবটার পোস্টের কারণে হচ্ছে নাকি আমি এই জায়গাটাই খারাপ, এটার জন্য এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা জানা যায়নি। থ্যাংক ইউ তো ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। নাম হচ্ছে সামিউল, এবং সামিউল একজনের ঘটনা বলবেন যিনি একজন সিএনজি ড্রাইভার, এবং তার একটা চমৎকার ঘটনা সামিউল আমাদেরকে শোনাবেন। সামিউল, কোথা থেকে এসেছেন আপনি? চট্টগ্রামের কোথায় বাসা আপনার? হ্যালো রাসেল ভাই, আমি জিএসি মোড় থেকে এসেছি। থ্যাংক ইউ টু আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনাকে থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর মোস্ট থ্যাংক ইউ ওয়েলকাম। টু অনি ভাইয়া, মোহিন ভাইয়া, অন্তর ভাইয়া এন্ড লিকু। আমি দানিয়াল বড় ক্যান্টনমেন্ট জি। পাবলিকে। ভাই আমার সরাসরি আমার ঘটনা চলে যাই। জি প্লিজ। ঘটনাটি 2003 সালের। আমি যার ঘটনা বলবো তার নাম আনোয়ার চাচা বলে ডাকি আর কি আমি। জি। উনি চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তিনি অনেকদিন ধরে চট্টগ্রামে বসবাস করে। তিনি শুরু থেকে চট্টগ্রামে মানে সিএনজি চালায়। একদিন তিনি 2003 সালে ঘটনা, একদিন তিনি জিএসির মোড় থেকে আন্দরকিল্লা যাওয়ার জন্য একটা ভাড়া নেন, মানে সাধারণ দিনের মতো একটি ভাড়া নেন। তারপর আন্দরকিল্লা স্বাভাবিকভাবে আন্দরকিল্লা পৌঁছায়। তিনি আন্দরকিল্লা পৌঁছানোর পর তিনি যেখানে নামায় তার মানে প্যাসেঞ্জারকে যেখানে নামায়, সে ওখান থেকে রাস্তা ক্রস করতে যে অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা। অ্যাক্সিডেন্টের ফলে 10টার সময় তো চট্টগ্রামে মানে জ্যাম একটু কম থাকে, এর ফলে মানে গাড়ি ঘোড়া বেশি একটা ছিল না, তাই তার সিএনজিতে করেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এক সময় সে মারা যায়, প্যাসেঞ্জারটা মারা যায়। আচ্ছা। সে তাকে মর্গে রেখে চলে আসে বাসায়। ওকে। বাসায় চলে আসার পর সে স্বাভাবিকভাবেই সিএনজি চালায় অনেক রাত পর্যন্ত, এবং রাত্রেবেলা বাসায় এসে যেহেতু একটা লাশ সিএনজি মানে তখন স্পটে ডেট হয়েছে যাওয়ার পর জানতে পারে একটা লাশ সিএনজি থেকে আনা হয়েছে, মানে সিএনজিতে অনেক রক্ত লেগেছিল। তো রক্ত পরিষ্কার করতে গিয়ে উনি একটা ব্যাগ খুঁজে পায়। আচ্ছা। ব্যাগের মধ্যে উনি কৌতূহলবশতই ব্যাগটা খুলে দেখে যে ব্যাগের ভিতরে 1000 টাকা 2টি বান্ডিল। আচ্ছা। ব্যাগের গায়ে একটু ছোপ ছোপ রক্ত লেগে আছে, তা উনি অনেকটা লোভে পড়ে যায়। আচ্ছা। লোভে পড়ে টাকাটা নিয়ে বাসায় আলমিরাতে রেখে দেয় এবং তার ওয়াইফকে বলে যে এই টাকা আমি লটারি থেকে জিতেছি। আচ্ছা। পরের দিন সকালে স্বাভাবিকভাবে উঠে উনি আলমিরা খুলে টাকা গোনার জন্য মানে টাকা গুনতে চায় আর কি। আলমিরা খুলে উনি দেখে যে আলমিরার ভিতরে অসংখ্য লাল পিঁপড়া। মানে উনি যেভাবে বর্ণনা করেছে যে আলমিরা ভরা শুধুই লাল পিঁপড়া। ওকে। এত লাল পিঁপড়া মানে সব জায়গায় লালে লাল হয়ে গেছে এরকম লাল পিঁপড়া। উনি পানি দিয়ে লাল পিঁপড়া সব মেরে পরিষ্কার করে আবার টাকাটা গুনে, যেহেতু পলিথিনে ব্যাগ ছিল যে টাকা ভেজে নি, টাকাটা গুনে আবার টাকা রেখে দেয়। তারপর উনি এটা কিছু মনে করেন না, ভাবে রক্ত লেগেছিল, পিঁপড়া আসতেই পারে, সেজন্য উনি সিএনজি চালাতে আবার চলে যায়। উনি সারাদিন নর্মালি সিএনজি চালায় এবং 8টা থেকে 9টা হবে, বেশি রাত না চট্টগ্রাম অনুযায়ী, 8টা থেকে 9টার সময় উনি জিএসির মোড় থেকে আবার একটা ভাড়া নেয় আন্দরকিল্লার জন্য। আচ্ছা। উনি আন্দরকিল্লার জন্য যখন ভাড়া নেয় তখন উনি হাজারিগুলির মোড় নামে একটা মোড় আছে, ওখানে আর কি লাইট পোস্ট নেই, অনেক অন্ধকার, ওখানে গাড়ি ঘোড়া যেতে চায় না আর কি, ঘুরে যেতে অভ্যস্ত। উনি শর্টকাট নেওয়ার চেষ্টা করে। ওখান দিয়ে যাওয়ার সময় যে সিএনজি মানে প্যাসেঞ্জার ছিল, উনি বলে যে তুই যে লোকে 2 লাখ টাকা নিয়েছিস সেই টাকা ফেরত দে। তো উনি তো হচকচিয়ে যায় যে আমি 2 লাখ টাকা নিয়েছি, উনি জানলো কিভাবে। তিনি বললো যে আপনি কি বলছেন চাচা, মানে আপনি কি বলছেন আমি বুঝতে পারতেছি না। তখন বললো কি যে তুই যে কালকে তোর কিছু প্যাসেঞ্জার ঢুকছিল, ওর কাছ থেকে মানে যে প্যাসেঞ্জার ঢুকছিল তার কাছে তুই মানে তার ব্যাগে 2 লাখ টাকা নিয়েছিস, ওই টাকা ফেরত দিবি। তুই ব্যাগের ভিতর দেখবি যে একটা ঠিকানা আছে, ওই ঠিকানা থেকে তার অফিসের ঠিকানা নিয়ে তার বাসায় যাবি, বাসায় লাশ দিবি এবং অফিসে টাকা দিয়ে আসবি। তিনি খুবই ভয় পেয়ে যায়। মানে উনি ভাবে যে উনি ভৌতিক ভয় পায় না, আসলে উনি ভয় পায় যে
আমার মানে উনি সবাই জেনে ফেলেছে যে উনি এভাবে টাকা চুরি করেছেন। পিছন দিক তাকিয়ে দেখি কেউ নাই, তখন আর কি ওনার মনে ভৌতিক ভয়টা জাগ্রত হয়। তাই উনি খুবই তড়িঘড়ি করে সিএনজি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে তার ওয়াইফকে সব বলে যে আমি আসলে এভাবে টাকা এভাবে চুরি করেছি, আসলে এটা তো এক প্রকার চুরি। তাই তার ওয়াইফ বলে যে তোমাকে যেভাবে বলা হয়েছে তুমি সেভাবে কাজ করো। উনি টাকা আসলে ব্যাগটা ভালো করে খুঁজে দেখে যে ওখানে একটা ভাঁজ করা একটা কাগজ ছিল, কাগজের ভিতরে অফিসের ঠিকানা আছে। তো অফিসে যায়, অফিস গিয়ে খোঁজ নেন যে এভাবে চেহারা, খোঁজ নেওয়ার পরে তাকে পেয়ে যায়। তার বাসায় গিয়ে মর্গ থেকে লাশ নিয়ে মানে বাসায় হস্তান্তর করে এবং টাকাটাও অফিসে দিয়ে আসে। তিনি এখনো মাঝে মাঝে ওই মানে যে প্যাসেঞ্জার তাকে শুনতে পায়, মানে স্বপ্নে দেখতে পায় যে সে তাকে ধন্যবাদ জানাচ্ছে আর কি। ভাই আমার ঘটনা এখানে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যদি এই ঘটনাটা নিয়ে অলরেডি অনেকে লিখছেন এই ঘটনাটার সম্পর্কে, তো যাই হোক আপনি আপনার মতন করে বলেছেন। আমরা চলে যাব আমাদের আজকের এই ভূত এফএম-এর আমাদের আজকের চিটাগং এপিসোডের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। 1 সেকেন্ড। জি, হ্যালো লিসেনার, আমি সৈকত, আমি এসেছি চট্টগ্রামের ব্যাটারি গলি থেকে। জি শৌকত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভূত এফএম-এ এবং আশা করছি যে এতক্ষণ পর্যন্ত ভালোই লেগেছে আপনার। এখন আপনার ঘটনা শুনুন আমরা। ধন্যবাদ রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি। এই ঘটনাটি 2015 সালের সেপ্টেম্বর মাসের, তারিখটা আমার ঠিক মনে নেই। জি। আমার বোনের শ্বশুর বাড়ির একটি নিকট আত্মীয়, তিনি কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে ভারতে মারা যান। আচ্ছা। অল্প বয়সে মারা যান। তো তার মৃত্যু সংবাদটা স্বাভাবিকভাবে আমাদের জন্য খুব শকিং ছিল। জি। ভারতে মারা যাওয়ার কারণে তার মৃতদেহটা মারা যাওয়ার প্রায় 3 দিন পরে চট্টগ্রামে এসে পৌঁছায়। তো সরাসরি এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের বলুয়ারডিগি শ্মশানে তার লাশটি নিয়ে আসা হয়। এখানে বলে রাখা ভালো, বলুয়ারডিগি পার হয়ে হচ্ছে যে আমাদের মানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা মারা যাওয়ার পর সেখানে তাদেরকে দাহ করা হয়। আচ্ছা। তো সরাসরি এয়ারপোর্ট থেকে তার লাশটি নিয়ে আসা হয় এবং লাশটি আস্তে আস্তে বেশ মানে সন্ধ্যা 7টার মতো হয়ে যায় এবং সব ধরনের রিচুয়াল, যেটা মানে রিলিজিয়াস যে রিচুয়ালগুলি আছে সেগুলি ইয়ে করে সম্পন্ন করার পর তার লাশটি প্রায় 9টার দিকে গ্যাস চুল্লিতে দেওয়া হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, সাধারণভাবে আমরা এখানে লাকড়ির চুল্লিতে আমরা সাধারণত মৃতদেহ দাহ করি, কিন্তু তার কয়েকদিন আগে থেকে প্রচন্ড বৃষ্টি থাকার কারণে যার ফলে লাকড়ির চুল্লিতে তার মানে মৃতদেহটি দাহ করা সম্ভব হয়নি। আচ্ছা। যেহেতু গ্যাস চুল্লিতে করা হচ্ছিল, মোটামুটি সবকিছু শেষ হলো। এখানে রাসেল ভাই সবচাইতে বড় যে বিষয়টা, যখন তার মৃতদেহটি আনা হয় শ্মশানে, আমি তখন এক পাশে দাঁড়িয়েছিলাম এবং ওই বোলারটিকে পাশে শ্মশানে যেখানে লাকড়ি চুল্লি আছে তার এই পাশে একটি বটগাছ আছে, বিশাল একটা বটগাছ, সেটা অনেক পুরনো, এবং সেই বটগাছের নিচে একটি কালো বিড়াল দেখতে পাই আমি। তো এখন সাধারণত দেখা যায় যে কোনো বিড়াল আমার খুব প্রিয় প্রাণী এবং আমার খুব অত্যন্ত আদর লাগে যে বিড়াল দেখলে। এই বিড়ালটিকে দেখে আমার কেন জানি প্রথম থেকে অস্বস্তি বোধ হচ্ছিল। আচ্ছা। বিড়ালটি মানে কালো এবং তার চোখের চাউনিটা মানে বেশ তবে ভয়ঙ্করী। আচ্ছা। বারবার কেন জানি আমার চোখটা এত ভিড়ের মধ্যে, যেহেতু সেখানে মৃতের আত্মীয় স্বজন ছিল, আমারও পরিচিত আত্মীয় স্বজন ছিল, তাদের সাথে কথা হতে মাঝখানে বারবার আমার চোখটা কিন্তু সেই বিড়ালের দিকে চলে যাচ্ছিল। ওকে। এক পর্যায়ে সবকিছু শেষ হলো এবং আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পর আমি ভাতটা খেয়ে রাতে ঘুমোতে যাই এবং আমি সবসময় দরজা জানলা বন্ধ করে ঘুমাই, ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস। তবে এটা কোনো ভয়ের কারণে না, এটা আমার মানে নিজস্ব একটা অভ্যাস বলতে পারেন। সেই রাতে যখন লাইট নিভিয়ে শুনলাম, আমার সাধারণত রাতে একটু দেরি করে ঘুম আসে, আমার প্রচন্ড অস্বস্তি হতে লাগলো। আমার মনে হচ্ছিল আমার রুমে কেউ যেন আছে, মানে আমি একটা এক্সিস্টেন্স টের পাচ্ছিলাম যে রুমের মধ্যে কেউ আছে। যেটা হয় রাসেল ভাই, দেখবেন যে আপনার পিছনে কেউ এসে দাঁড়ালো, আপনি বুঝতে পারবেন যে আপনার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। এই অনুভূতিটা ছিল সেই ধরনের। যাই হোক, আমার কোনো অবস্থাতে ঘুম আসছিল না এবং এই অস্বস্তিটা কেন হচ্ছে আমি সেটা বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে আমি যেটা দেখলাম যে আমার বিছানার পাশে, ডান পাশে জানলার পাশে অন্ধকার ছিল, সে অন্ধকারের মধ্যেও কিন্তু একটা গাঢ় অন্ধকার, একটা মানুষের অবয়ব। এবং এক পর্যায়ে আমি নিজেকে প্রবোধ দিতে শুরু করলাম যে আমি বোধহয় আসলে সারাদিন আজকে শ্মশানে ছিলাম, আমার নিকট আত্মীয় মারা গিয়েছে, এগুলি বোধহয় আমার মধ্যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট করেছে বলে আমি হয়তো এই বিষয়টা আমার হ্যালুসিনেট হচ্ছে। রাসেল ভাই, বিষয়টা এখানে যদি শেষ হয়ে যেত ভালো হতো। সবচাইতে বড় বিষয়টা ছিল কিছুক্ষণ পরে আমার
ওয়াইফ যে আমার পাশে শুয়েছিল সে হঠাৎ করে আমাকে বলে তুমি এখনো ঘুমাওনি। আমি অত্যন্ত অবাক হয়ে যাই, কারণ আমার ওয়াইফ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং তার এই সময় জেগে থাকার কথা না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি ঘুমাওনি কেন? সে কিছু না বলে বললো যে বাতিটা জ্বালাও। তো আমি মনে মনে আমার ওয়াইফকে তখন থ্যাঙ্কস দিচ্ছিলাম এই কারণে যে বাতিটা জ্বালানো হোক সেটা আমি চাচ্ছিলাম আসলে। সুবিধা হয় অনেক। বলতে লজ্জা লাগছিল যেহেতু। বাতিটা আমি তার বলার সাথে সাথে জ্বালাই, এক মুহূর্ত দেরি করি না এবং জ্বালাবার পর তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার সমস্যা কি? আসল সমস্যা কিন্তু রাসেল ভাই আমার নিজেরও ছিল। তো সে বললো যে আমার কেন জানি একটু ভয় লাগছে। আমি বলছি ভয়টা কিসের জন্য, মানে কি? বলছে আমার একটা মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কেউ আছে। রাসেল ভাই এই মুহূর্তে আমার অস্বস্তিটা ভয়ে পরিণত হয়, তখনই আমার অস্বস্তিটা ভয়ে পরিণত হতে শুরু করে, কারণ বিষয়টা একটু আগে আমিও ফেস করছিলাম যে আমার একই অনুভূতি দুইজনে, কিন্তু রাসেল ভাই বিষয়টা হতে পারতো আমার ক্ষেত্রে হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু আমার ওয়াইফ তো সারাদিন বাসায় ছিল, সে শ্মশানেও যায়নি, সে বিষয়গুলো ফেসও করেন। একদম তখনই আমার মধ্যে ভয়টা কাজ করা শুরু করে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন তোমার মধ্যে এই ধরনের অসুস্থ হচ্ছে না? সে বলছে আমার বিছানার ডান পাশে জানলার পাশে মনে ছিল একটা অন্ধকার অবয়ব কে দাঁড়িয়ে আছে। রাসেল ভাই এই বিষয়টা, যে বিষয়টা সে আমার ডান পাশে ছিল, আমি আমার বিছানার ডান পাশে যা দেখলাম সেও ডান পাশে তা দেখি। এই পর্যায়ে কিন্তু আমি প্রচন্ড ভয় পেতে শুরু করলাম রাসেল ভাই। আজকে পর্যন্ত আমার পরিবারের কাউকে আমি এই কাহিনীটা ডিসক্লোজ করিনি, কারণ তারা হয়তো ভয় পাবে। তারপর সারা যেটা হলো আমরা লাইট জ্বালিয়ে রাখলাম এবং এক পর্যায়ে যখন ভোরে ফজরের আজান পড়ে, এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো, ফজরের আজান পড়ার সাথে সাথে রাসেল ভাই ঘরের ভারী বাতাসটা সম্পূর্ণভাবে হালকা হয়ে যায়। আমি এটা আসলে কিভাবে এক্সপ্লেইন করবো বুঝতে পারছি না, মানে এটা আমি জানি এবং আমার ওয়াইফ জানে, ঠিক সেই মুহূর্তে ঘরের পরিবেশটা সাডেনলি চেঞ্জ হয়ে যায়, মানে র্যাপিডলি চেঞ্জ যাকে বলা হয়। এবং এরপর আমরা ঘুমিয়ে পড়ি, নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ি। ফজরের আজানের সমস্যা হয় না তারপরে, এরপর কোনো সমস্যা হয় না। কিন্তু রাসেল ভাই আমি নিজেকে কোন অবস্থাতেই ভীতু দাবি করবো না, কারণ আমি জীবনে অনেক ঘাত প্রতিঘাত মুখোমুখি হয়ে আজকে জীবনে এই অবস্থায় এসেছি। কিন্তু সেই দিনের পর থেকে আজকে পর্যন্ত আমি রাতে একা রুমে শুতে ভয় পাই। এখনো পর্যন্ত আমি রাতে একা শুতে ভয় পাই। তার মানে আপনার সেই দিনের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে যে আপনি না হয় শ্মশানে গিয়েছিলেন, আপনার সাথে না হয় অস্বাভাবিক লেগেছে একটা, মানে আমি একটা কালো বিড়ালকে দেখেছি বা এগুলি আমার সাইকোলজিক্যালি আমার প্রবলেম হতে পারে। বাট যখন আপনি বাসায় আসলেন আপনি তো কোনো কিছু শেয়ার করেননি, বাট আপনার ওয়াইফ হঠাৎ করে, এবং শেয়ার করার মতো সময় তো পাওয়া যায়নি, রাইট, এবং তিনি যখন ভয় পেতে শুরু করলেন তখন আপনার মেইন খটকাটা লাগলো যে ও কেন ভয় পাবে, আমি তো ওর সঙ্গে কোনো কিছু শেয়ার করলাম না, তার মানে সেখানে সামথিং ওয়াজ হ্যাপেনিং দ্যাট ডে। একদম। এবং রাসেল ভাই আমার জীবনে আরো অনেক ছোটখাটো ঘটনা আছে, তবে সেই দিনের ঘটনাটা সবচাইতে ভয়ের ছিল। আমি জানি না শ্রোতারা কতটুকু ভয় পাচ্ছে, তবে আমি একটু শ্রোতাদেরকে বলবো এই ঘটনাটা আসলে ভয়ঙ্কর ছিল। এবং আরেকটা কথা রাসেল ভাই আমি বলে যেটা শেষ করব, যে এই ভূত এফএমটা একটা সময় ছিল যখন খুব মজা করার জন্য শুনতাম, কিন্তু এখানে বিভিন্ন কাহিনী শুনতে শুনতে আমার মনে হয়েছে ভূত এফএমটা একটা বিশাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা এসে আমরা আমাদের কথাগুলি শেয়ার করতে পারছি, যেটা যে কোনো জায়গায় গিয়ে শেয়ার করা সম্ভব হয় না। লোকজন হাসাহাসি করে, অনেকে স্মার্টনেস দেখাতে গিয়ে এগুলিকে ইগনোর করতে চায়, তখন স্বাভাবিকভাবেই নিজের কথাগুলি, মনের কথাগুলিকে চেপে চলে আসতে হয়। রেডিও ফুর্তি কর্তৃপক্ষকে এবং ভূত এফএম কর্তৃপক্ষকে এই কারণে ধন্যবাদ দিচ্ছি, এখানে এসে আমরা আমাদের মনের কথা শেয়ার করতে পারছি। এবং এই ভূত এফএমে অনেক কাহিনী শুনেছি যেগুলো আমার ঘটনা থেকে অনেক বেশি ভয়ঙ্কর, কিন্তু তারা আজকে রেডিও ফুর্তির এই ভূত এফএম অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে ঘটনাটা শেয়ার করতে পেরেছে। এই জন্য রেডিও ফুর্তি কর্তৃপক্ষ আপনাকে এবং ভূত এফএম কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কোটি কোটি দর্শক, এই দর্শক বলবো না, কোটি কোটি শ্রোতা এই অনুষ্ঠানটা শুনে, এবং বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রিয়েলিটি শো এই মুহূর্তে আমি বলবো। তো এই অনুষ্ঠানটির জন্য আমার শুভেচ্ছা থাকলো, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। মোস্ট ওয়েলকাম সৈকত দাশগুপ্ত, এবং আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে ঝটপট কিছু আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমাদের একটা ইমেইল আছে, যে ইমেইলটা আমরা পড়বো। এবং এটি একটা, আমরা চট্টগ্রাম থেকে পড়ার মতো কোনো ইমেল পাইনি, বাট বগুড়া থেকে পেয়েছি। সো আজকে বাধ্য হয়েই বগুড়ার একটা ইমেল পড়তে হচ্ছে এই মুহূর্তে। কেমন আছেন তা জানতে চাইলাম না, আপনি সবসময় ভালো রাসেল ভাই। আমরা ভূত এফএম এর নিয়মিত শ্রোতা, আমি হিমু আর এবং হানি আমার কাজিন বগুড়া থেকে লিখছি। আজ আপনার সাথে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে শোনাবেন। আমাদের পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শোনানো সম্ভব না, ভূমিকা না করে সরাসরি ঘটনায় যাই। আমাদের বাড়ি বগুড়া থেকে বাইরে, পড়াশোনার সুবাদে আমরা বগুড়ার একটি মেসে থাকি। সঙ্গত কারণে জায়গার নাম এবং আমাদের পরিচয় বলতে পারছি না। আমি যখন প্রথমে মেসে উঠি তখন রুম দেখে পছন্দ হয়, এত বড় এত সুন্দর ডাবল সিটের রুম হতে পারে বলে আমার ধারণা ছিল না। মেসে আমি এবং হানি একই রুমে থাকি, আমাদের দিনগুলো স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু আজ থেকে 2 মাস আগে
কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। সকালে প্রাইভেট থাকায় সে রাতে একটু তাড়াতাড়ি আনুমানিক 12টায় আমরা ঘুমোতে যাই। রাতে হঠাৎ করে হানির ঘুম ভেঙে যায়। সে মৃদু আলোতে দেখে যে একটি মানুষ আকৃতির অবয়ব আমার বিছানার কাছে দাঁড়িয়ে আছে। অবয়বটি ধীরে ধীরে আমার কাছে আসছে। একসময় আমার গলা চেপে ধরার চেষ্টা করছে আর হানির দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। হানি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এক পলকে সে দেখলো অবয়বটি চাদরে মোড়ানো, ব্ল্যাক শ্যাডো টাইপের, আর চোখ দুটো অদ্ভুত ধরনের লাল। সে সব সহ্য করতে না পেরে চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু ওর গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ঘটনাটা এখানেই শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু এরপরেই হানি দেখলো যে অবয়বটি ওর শরীরের ভেতরে 1 সেকেন্ডের মধ্যে ঢুকে গেল। তারপর ওর আর কিচ্ছু মনে নেই। সকালে উঠে আমার সাথে সব শেয়ার করে, কিন্তু ব্যাপারটাকে আমি সিরিয়াসলি নেইনি। এর কিছুদিন পর আমার সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমি পড়া শেষ করে যথারীতি টেবিলে বই রেখে ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখি বই আর টেবিলে ছিল না। সারা ঘর আমরা তন্ন করে খুঁজছি, লাভ হয়নি। এর মধ্যে আমাদের রুমে কেউ এসে বই সরানো সম্ভব নয়। প্রায় 15 দিন পর একদিন সকালে বইটি মেঝেতে পড়ে থাকতে দেখি। বইটি কিভাবে উধাও হলো আর কিভাবে মেঝেতে আসলো এর উত্তর আমার জানা নেই। এছাড়াও মাঝে মধ্যে আমাদের কিছু কিছু প্রয়োজনীয় জিনিস উধাও হয়ে যায়। হয়তোবা ঘটনাটির সূচনা অনেক আগে। হানি আমার রুমে আসার আগে আমার সাথে আমার বান্ধবী থাকতো। ও মাঝে মাঝে রুমের ভেতরে একটি মেয়েকে দেখতে পেত। আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এরপর একদিন ও অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি তখনও পড়ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম কার সাথে যেন কি কথা বলছে। পরদিন সকালে ওকে জিজ্ঞেস করে কিছু বলেনি, শুধু বলছে এ রুমে কিছু না কিছু সমস্যা আছে, ও আর থাকতে পারবে না। এরপর ও মেস পাল্টায়। আমি তখনও ব্যাপারটা কেয়ার করিনি। ঘটনাক্রমে একদিন রাতে আমাকে একা থাকতে হয়। হঠাৎ করে রাত 12টার পর রুমের মধ্যে গোঙানির আওয়াজ শুরু হয়। শব্দটি ক্রমেই বাড়তে লাগলো। আমি ভাবলাম শব্দটা বাইরে থেকে আসছিল, তাই রুমের জানলা খুলি, কিন্তু বাইরে কিচ্ছু দেখতে পাইনি। তখন আমি ভয় পেতে শুরু করি। আমি দোয়া পড়তে শুরু করি। একসময় আওয়াজটি থেমে যায়। সেদিন আর আমার সাথে কিছু হয়নি। সকালে উঠে দেখি রুমের দেয়ালে মানুষের হাতের ছাপ। রুমে তো আমি ছাড়া আর কেউ ছিল না, তাহলে হাতের এই ছাপগুলো কোথা থেকে আসলো? এরপর থেকেই রুমের ভেতরে আমরা ছাড়াও অন্য কারো অস্তিত্ব বুঝতে পারি, কিন্তু দেখতে পাই না। রুমের মধ্যে কারো হাঁটার শব্দ শুনতে পাই, বাথরুমের ট্যাপ কারো গোসলের শব্দ পাই, কিন্তু বাথরুমে গেলে কি দেখি কেউ নেই। এখানে বলে রাখা ভালো যে আমাদের রুমের সাথে অ্যাটাচ বাথরুম। আমরা রুম গুছিয়ে বাইরে গেলেও এসে দেখতে পাই রুমটি অগোছালো থাকে। আমরা লক করে বাইরে যাই, আর চাবি শুধু আমাদের দুজনের কাছেই। তাই অন্য কারো পক্ষে সম্ভব না রুমে এসে রুম অগোছালো করবে। আর এসব সহ্য করতে না পেরে মেসের বড় আপুদের কাছে সব শেয়ার করি। প্রথমে আপুরা কিছু বলতে চায়নি। অনেক জোরাজুরির পর বলল যে আমাদের রুমে যারাই থাকতে আসে তারাই কিছু না কিছু প্রবলেম ফেস করে, কিন্তু এর কারণ আজও কেউ জানে না। আপনার কাছে ঘটনাটি কতটা বিশ্বাসযোগ্য লেগেছে জানি না, কিন্তু ঘটনাটি সত্য। আর আমাদের এখন অবধি তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি। এখন আমরা এই রুমে বসে আপনাকে ইমেইল করছি, আর আগামী মাসে আমরা মেসটি পাল্টাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কোনো ক্ষতি না হয়। এই ছিল ঘটনা। ভালো থাকবেন। লিখেছেন আতিয়া সঞ্জিতা হিমু, বগুড়া থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ হিমু আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের সবারও আমাদের এই ঘটনাটি ভালো লেগেছে। একটা ছোট্ট বিরতিতে চাই, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তবে তার আগে
আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা একটু শুনে ফেলি। সেটি হচ্ছে আমাদের একটা ইমেইল আছে এই মুহূর্তে, সেই ইমেইলটা একটু পড়তে চাই। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি শফিকুল ইসলাম হৃদয়, এবং শফিকুল ইসলাম হৃদয় সিঙ্গাপুর থেকে আমাদের ঘটনাটা পাঠাচ্ছেন, এবং তিনি বলছেন যে বলে রাখা ভালো যে আমি ভূত এফএম এর একজন ক্রেজি ফ্যান, এবং শত ব্যস্ততার মাঝেও আমি রেগুলার ভূত এফএম ডাউনলোড করে শুনি। ঘটনাটা পাঠাবো করেও সময় হয়ে ওঠেনি। আমার কাছে অনেক ঘটনা রয়েছে, এবং তার মধ্যে একটি ঘটনা আজকে লিখে পাঠাচ্ছে। বিশেষ করে আমি জায়গার নামটা বলছি না। ঘটনাটি আমার না, আমার গ্রামের একজন মহিলা কুলসুম এবং তার মেয়ে আম্বিয়াকে নিয়ে। জানি না ঘটনাটি কতটা ভৌতিক, তবে এর ব্যাখ্যা আমি আজও জানতে পারিনি। চলে যাই ঘটনায়। বলে রাখা ভালো, আম্বিয়াদের পরিবারের অবস্থা বেশি একটা ভালো না। ছোটবেলায় তার বাবা মারা যান। আম্বিয়া যখন প্রাপ্ত বয়স্ক হন তখন তার বিয়ে হয়। বিয়ের 1 বছর পর তার একটি ছেলে সন্তান হয়। কিন্তু দুঃখের ব্যাপার এই যে কে জানি কোন কারণে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আম্বিয়া চলে আসে আমাদের গ্রামে তার মায়ের কাছে। খুব কষ্টে ছেলেটাকে নিয়ে জীবন পার করতে থাকতো, কিন্তু সেই জীবনও বেশি দিন এগোতে পারল না। সাডেনলি আম্বিয়ার একদিন খুব অসুস্থ হয়ে পড়ে, এবং আর্থিক অবস্থা অসচ্ছলতার কারণে তার ট্রিটমেন্ট বেশি ভালো ভাবে করতে পারছিল না আম্বিয়ার মা এবং কুলসুম। এবং একদিন রাতে আম্বিয়া সাডেনলি সে নিজে খুব অসুস্থ বোধ করতে লাগলো, এবং রাত 2:30 যখন বাজে, এবং মেয়েটি এবং মায়ের এই অবস্থা দেখে মা কুলসুম তার বাড়ির একজন রিক্সাওয়ালাকে ডেকে নিয়ে আসলো, এবং পাশের গ্রামের একজন ডক্টরের কাছে তাকে নিয়ে যাবে বলে। রিক্সাওয়ালা নাম হচ্ছে কাইয়ুম, এবং কাইয়ুম তাড়াতাড়ি রিক্সা নিয়ে চলে আসলো এবং বের হয়ে আসলো, এবং আম্বিয়া রিক্সাতে করে রওনা দিলেন পাশের গ্রামের ডক্টরের বাড়ি থেকে। সাথে ছিলেন আম্বিয়ার মা কুলসুম। যেই পথ দিয়ে তারা রওনা হলেন সেই পথটির পাশে কোনো বাড়িঘর ছিল না। পূর্ণিমার চাঁদ। কাইয়ুম দ্রুত রিক্সা চালাতে লাগলো। যতই রিক্সা সামনে এগোতে লাগলো আম্বিয়ার শ্বাস ততই যেন মনে হচ্ছিল যে ভারী হয়ে আসছিল, এবং শুনশান এই রাস্তার পাশেই একটি বাঁশঝাড়। ওই বাঁশঝাড়ের কাছে যখন রিক্সা নিয়ে পৌঁছালো কাইয়ুম, তখন তার রিক্সাটি ব্রেক ধরলেন, এবং আম্বিয়ার মা কুলসুম বলল যে কিরে কাইয়ুম, রিক্সা থামালি কেন? কাইয়ুম বলল যে চাচি সামনে দেখো। কাইয়ুম এবং কুলসুম পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেল যে রিক্সার সামনে বিশাল বড় এক সাপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই অসুস্থ আম্বিয়া খুব জোরে জোরে হাঁপাতে লাগলো। তার মা দোয়া পড়তে লাগলো এবং আল্লাহকে ডাকতে লাগলো। কাইয়ুম ভয় না পেয়ে সাহস করে রিক্সা সামনের দিকে নিয়ে যেতে চাইলো। তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। সামনে দাঁড়িয়ে থাকা সাপটা কাইয়ুমের দিকে এগিয়ে আসতে লাগলো, এবং ওই দিকে আম্বিয়া জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সাপটি কাইয়ুমের কাছে এসে কাইয়ুমের দুটি পা পেঁচিয়ে ধরে এবং আস্তে আস্তে তার ফুল বডি পেঁচিয়ে ফেলে, এবং খুব জোরে জোরে ফোঁস ফোঁস একটা শব্দ আসছিল। ওই দিকে আম্বিয়া আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এবং তার মার বুকে, এবং তার মা ভয়ে মৃত্যুর নিথর প্রাণহীন স্থবিরের মতো দাঁড়িয়ে রইল। তারা যে চিৎকার করবে সেই রকম কোনো সাহস পাচ্ছিল না। ফাইনালি তারা নোটিস করলো যে আম্বিয়ার মৃত্যু যখন নিশ্চিত হলো, সাপটি আস্তে আস্তে কাইয়ুমকে ছেড়ে দিয়ে বিকট কোন একটা শব্দ বা এরকম একটা কিছু করে বাঁশঝাড়ের মধ্যে চলে গেল, এবং কাইয়ুম আর এক মুহূর্ত দেরি না করে রিক্সা বাড়ির দিকে ঘুরিয়ে চালাতে লাগলো, এবং বাড়িতে পৌঁছানো মাত্র কাইয়ুম সেন্সলেস হয়ে পড়ে যায়। পরে আম্বিয়ার মায়ের কাছে শব্দ শুনে বাড়ির সবাই উঠে আসে, এবং কাইয়ুমকে ধরাধরি করে তারা ঘরের মধ্যে নিয়ে যায়। টানা 2 দিন সে কোনো প্রকার কথা বলতে পারল না। পরে আস্তে আস্তে সবাইকে স্বাভাবিক হয়, এবং তখন সে সবার কাছে বলে যে ওই রাতে ঘটে যাওয়া ঘটনাটির কথা। সে এটাও বলেছিল যে সাপটি যখন তাকে পেঁচিয়ে ধরেছিল তখন নাকি তার ফুল বডি খুব
উত্তপ্ত হয়ে উঠতে থাকে এবং কেমন যেন জ্বলন্ত আগুনের মধ্যে কেউ যেন ফেলে দিয়েছে এরকম মনে হচ্ছিল তার কাছে। এই ঘটনাটি শুনে কাইয়ুমের কাছ থেকে যে কনফার্ম হয়, এই ঘটনাটি আমি শুনি কাইয়ুমের কাছ থেকে এবং কনফার্ম হই যে এই ছিল ঘটনা। ভালো লাগবে। আমি লাস্টের লাইনটাও বুঝতে পারিনি, আপনার কথা কি বলতে চেয়েছেন বুঝতে পারিনি আমি। এবং এই ঘটনাটি তিনি লিখে পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি যে আপনাদের ভালো লেগেছে এই স্টোরিটা। ইন দ্য মিন টাইম আমি আরেকটা ইমেল আমি আমার সামনে খুলে ফেলেছি এবং এই ইমেলটা আজকে আমার পড়ার কথা এবং আমি খুব অবাক হলাম। মিকাইল নামে একজন আমাদের এই ইমেলটি করেছেন এবং তিনিও এই ইমেলটি করেছেন এবং তার ঘটনাটাও ঠিক কাটাখালীতেই ঘটেছে, রাজশাহীতে। যেটা উনি বলছিলেন, যে জায়গার কথা বললেন উনি, ঠিক একই জায়গার ঘটনা। হয়তো একই জায়গাটা কত বড় সেটা নিয়ে আমার আইডিয়া একটু কম, বাট হয়তো একই পাড়া মহল্লারও হতে পারে। এখন ব্যাপারটা এরকম যে তিনি যে লিখছেন সেইভাবে আমি পড়ছি যে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি স্টুডিওতে আসতে পারছি না, তাই ইমেইল করে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এমডি শেখ মিকাইল, আমার বাসা এটা বাগেরহাট জেলার লখপুর গ্রামে। আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা যেভাবে ঘটেছিল সেভাবে লিখছি। আমি একটি ফিশ এজেন্সিতে জব করি, অর্থাৎ মাছ ঘরে। প্রতিদিনের মতো সেদিনও মাছ ছিল এবং মাছগুলো রিজার্ভ শেষ করে আমি খেলা দেখছিলাম। খেলাটা ছিল খুলনা এবং রাজশাহীর ম্যাচ। খুলনা প্রথম ব্যাট করতে নেমে 44 রানে অল আউট হয়ে যায়। তখন মেজাজটা খুব খারাপ হয়ে গেল। সিদ্ধান্ত নিলাম খেলা দেখব না, বাসায় চলে যাব। আমি রওনা হলাম বাসার দিকে। আমাদের মেইন যে রাস্তাটা সেটা কাটাখালী থেকে নওয়াপাড়ার মোড় পর্যন্ত খুব খারাপ। ভ্যানে, এই জায়গাটার নামও কাটাখালী, এটা হয়তো রাজশাহীতে না। তো কাটাখালী থেকে নওয়াপাড়ার মোড় পর্যন্ত খুব খারাপ। ভ্যানে করে যাতায়াত অনেক অসুবিধা হয়, তাই মেইন রাস্তা দিয়ে না যেয়ে ভেতরের একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে দুটো কবরস্থান আছে। তো প্রথম কবরস্থানটা অল্প একটু পাঁচিল দিয়ে ঘেরা, আর দ্বিতীয় কবরস্থানটা মাথা পর্যন্ত পাঁচিল দিয়ে ঘেরা। আমি প্রথম কবরস্থান পার হয়ে দ্বিতীয় কবরস্থানের কাছে আসলাম, তখন গেটের ভেতরে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে সাদা চাদর জড়ানো, মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। আমি প্রথমে লোকটাকে দেখিনি। যখন গেটের কাছে আসলাম তখন লোকটি আমাকে নাম ধরে ডাক দিলেন এবং বললেন, মিকাইল, কোথায় যাচ্ছ? আমি তখন ফোনের আলোয় তাকে দেখতে পেলাম। আমি বললাম, বাসায় যাচ্ছি। আমি ব্যাপারটা তখন খুব নরমালি ভাবছি, হতে পারে সে আমাকে চেনে, তাই আমাকে বলছে কোথায় যাচ্ছ। এরপর সে আমাকে যেটা বলছে সেটা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল, আমার সারা শরীর শিউরে উঠল। আমি বললাম, আপনি কে? সে আমাকে বলল, আমি এই কবরস্থানেরই বাসিন্দা। আমি তখন এতটা ভয় পেয়েছিলাম যে সেটা বলে বোঝাতে পারবো না। আর সেখানে এত সুগন্ধ ছিল যে সেটা আগে কখনো আমি পাইনি। আমি দেখলাম লোকটা আমার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল, তাকে আর দেখা যাচ্ছিল না। আমার তখন আর বুঝতে বাকি রইল না। আমি দ্রুত চলে আসলাম। আমি যখন কাটাখালী বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখন একটু স্বস্তি পেলাম। ঘটনাটা এখানেই শেষ না, সামনে যেটা দেখলাম সেটা আরো ভয়ানক। আমি কাটাখালী বাস স্ট্যান্ড পার হলাম, সামনে কর্মকার পাড়া, তার বাম পাশে স্টোর, সেখানে রাস্তায় কাজের জিনিসপত্র রাখা হয়। রাস্তার পাশেই অনেক ফাঁকা জায়গা আছে। আমি দেখলাম সেই ফাঁকা জায়গায় অনেকগুলো লাশের খাটিয়া সাজানো, আর প্রত্যেক খাটিয়ায় একটা করে লাশ আছে, তবে খাটিয়ার কাছে কোনো লোক নেই। রাস্তায় শুধু আমি একা। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। কয়েক সেকেন্ডের ভেতরে দেখলাম লাশের খাটিয়াগুলো একটা একটা করে উপরের দিকে উঠে যাচ্ছে আর হাওয়ায় মিশে যাচ্ছে। একটা একটা করে খাটিয়া উপরের দিকে উঠে যাচ্ছে আর হাওয়ায় মিশে যাচ্ছে। আমি এক দৌড়ে বাসায় চলে আসলাম। আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি হয় নাই।
আমি জানি না সেদিন রাতে আমার সাথে কেন এমন ঘটনা ঘটল। কবরস্থানের ওই লোকটিও বা কে, লাশের খাটিয়া কারা ছিল, এবং এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই বলেই শেষ করেছেন বাগেরহাট থেকে শেখ মিকাইল, গ্রাম লখপুর। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস আ বিউটিফুল স্টোরি। এবং আমার কাছে একটা ইমেইলও রয়েছে, সুতরাং আমি একটু ইমেইলটা পড়তে চাই এখন। এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, এবং সেই ইমেইলটি তিনি যেভাবে লিখছেন সেভাবে পড়ছি। কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আপনি সবসময় ভালো ধরে রাসেল ভাই। আমরা ভূত এফএম-এর নিয়মিত শ্রোতা। আমি হিমু এবং হানি, আমার কাজিন, বগুড়া থেকে লিখছি। আমরা আপনার সাথে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের পক্ষে স্টুডিওতে যে ঘটনা শেয়ার করা সম্ভব না, ভূমিকা না করে সরাসরি ঘটনায় যাই। আমাদের বাড়ি বগুড়া থেকে বাইরে। পড়াশোনার সুবাদে আমরা বগুড়ার এক মেসে থাকি। সঙ্গত কারণে জায়গার নাম এবং আমার পরিচয় বলতে পারছি না। আমি যখন প্রথমে মেসে উঠি তখন রুম দেখেই পছন্দ হয়। এত বড়, এত সুন্দর ডাবল সিটার রুম হতে পারে আমার ধারণা ছিল না। মেসে আমি এবং হানি এক রুমেই থাকি। আমাদের দিনগুলো স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু আজ থেকে 2 মাস আগে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। সকালে প্রাইভেট থাকায় সেই রাতে একটু তাড়াতাড়ি, আনুমানিক রাত 12টায় আমরা ঘুমিয়ে যাই। হঠাৎ করে হানির ঘুম ভেঙে যায়। সে মৃদু আলোতে দেখে যে একটি মানুষ আকৃতির অবয়ব আমার বিছানার কাছে দাঁড়িয়ে আছে। অবয়বটি ধীরে ধীরে আমার কাছে আসছে। একটা সময় আমার গলা চেপে ধরার চেষ্টা করছে এবং হানির দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে। হানি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এক পলকে সে দেখল অবয়বটি চাদরে মোড়ানো, ব্ল্যাক শ্যাডো টাইপের, আর চোখ দুটো অদ্ভুত ধরনের লাল। সে এসব সহ্য করতে না পেরে চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু ওর গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপরে হানি দেখলো যে অবয়বটি ওর শরীরের ভেতরে 1 সেকেন্ডের মধ্যে ঢুকে গেল। তারপর ওর আর কিছু মনে নেই। সকালে উঠে আমার সাথে সব শেয়ার করে, কিন্তু ব্যাপারটাকে আমি সিরিয়াসলি নেইনি। এর কিছুদিন পর আমার সাথেও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। আমি পড়া শেষ করে যথারীতি বই টেবিলে রেখে ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখি যে বই টেবিলে ছিল না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে কোনো লাভ হয়নি। এর মধ্যে আমাদের রুমে কেউ এসে বই সরানোও সম্ভব না। প্রায় 15 দিন পর একদিন সকালে বইটি মেঝেতে পড়ে থাকতে দেখি। বইটি কিভাবে উধাও হলো, আবার কিভাবে মেঝেতে আসলো, এর কোনো উত্তর আমার জানা নেই। এছাড়াও মাঝে মধ্যে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস উধাও হয়ে যায়। হয়তোবা ঘটনাটির সূচনা অনেক আগে। হানি আমার রুমে আসার আগে আমার সাথে আমার বান্ধবী থাকতো। ও মাঝে মাঝে রুমের ভেতর একটি মেয়েকে দেখতে পেত। আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এরপর একদিন ও আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে। ও অনেক আগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি তখনও পড়ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ও কার সাথে যেন কি কথা বলছে। পরের দিন সকালে ওকে জিজ্ঞেস করায় ও কিছু বলেনি, শুধু বলেছে এ রুমে কিছু না কিছু সমস্যা আছে, ও আর এখানে থাকতে পারবে না। এরপর মেস পাল্টায়। আমি তখনও ব্যাপারটা কেয়ার করিনি। ঘটনাক্রমে একদিন রাতে আমাকে একা থাকতে হয়। হঠাৎ করে রাত 12টার পর রুমের মধ্যে গোঙানির শব্দ শুরু হয়। শব্দটি ক্রমেই বাড়তে লাগলো। আমি ভাবলাম শব্দটা বাইরে থেকে আসছিল, তাই রুমের জানালা খুলি, কিন্তু বাইরের কিছু দেখতে পাইনি। তখন আমি ভয় পেতে শুরু করি। ভয়ে আমি দোয়া পড়তে শুরু করি। এক সময় আওয়াজটি থেমে যায়। সেদিন আমার সাথে আর কিছু হয়নি। সকালে উঠে দেখি রুমের দেয়ালে মানুষের হাতের ছাপ। রুমে তো আমি ছাড়া আর কেউ ছিল না। তাহলে এই হাতের ছাপগুলো কার ছিল? এরপর থেকে রুমের মধ্যে আমরা ছাড়াও অন্য কারো অস্তিত্ব বুঝতে পারি, কিন্তু দেখতে পাই না। রুমের মধ্যে কারো হাঁটার শব্দ শুনতে পাই। বাথরুমেও টুপটাপ কারো গোসলের শব্দ পাই, কিন্তু বাথরুমে গেলে কেউ নেই।
এখানে বলে রাখা ভালো যে আমাদের রুমের সাথে অ্যাটাচড বাথরুম। আমরা রুম গুছিয়ে বাইরে গেলেও এসে দেখতে পাই রুমটি অগোছালো হয়ে আছে। আমরা লক করে বাইরে যাই রুম। আর রুমের চাবি শুধু আমাদের দুজনের কাছে আছে, তাই অন্য কারো পক্ষে সম্ভব না যে রুমে এসে রুম অগোছালো করবে। আর সব সহ্য করতে না পেরে মেসের বড় আপুদের কাছে সব শেয়ার করি। প্রথমে আপুরা কিছু বলতে চায়নি, অনেক জোড়াছুটির পর বলে যে আমাদের রুমে যারাই থাকতে আসে তারাই কিছু না কিছু প্রবলেম ফেস করে, কিন্তু এর কারণ আজও কেউ জানে না। আমি রাসেল ভাই, আমি জানি না আপনার কাছে ঘটনাটা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে, কিন্তু ঘটনাটি সত্য। আর আমাদের এখন অবধি তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি। এখন আমরা এই রুমে বসে আপনাকে ইমেইল করছি, আর আগামী মাসে আমরা মেসটা পাল্টাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কোনো ক্ষতি না হয়। এই ছিল ঘটনা। তো যাই হোক, এটাই ছিল ওনাদের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আমি তো আমরা আমাদের যে প্রথম অতিথি আছেন তিনি সেরকমই একটা ঘটনা বলবেন, এবং চিন্তা করে নিন যে তার যে বাসাটা, সেই বাসাটা যদি আপনার হয় এবং রাতটা সেদিন না, যদি আজকের রাত হয়, তাহলে কেমন হবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ইকবাল হাসান সোহাগ, রাজশাহী থেকে। গুলশান 2-এ হচ্ছে সাজাদপুরে একটা কোম্পানিতে চাকরি করছি এখন। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। এইটা 2003 সালের একটা ঘটনা, যখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। অলমোস্ট আমি ছোট থেকেই একটা বিষয় আগে থেকে বলে রাখি যে আমি ছোট থেকেই হচ্ছে কি যে একা ঘরে থাকতে বেশি ভালোবাসি। আচ্ছা, অনেক আগে থেকে এই অভ্যাসটা আমার অনেক ছোট থেকে। সো আমি যখন একা ঘরে থাকি, আমার আব্বা আম্মার কখনো এই বিষয়ে কোনো কোয়েরি ছিল না যে তুমি কেন একা থাকো। এই বিষয়টা নিয়ে কখনো কেউ মাথা ঘামায়নি। সো এরকমই একটা সময় ছিল যখন আমি হচ্ছে কি যে পড়াশোনার চাপে ছিলাম, রাত জেগে জেগে পড়তাম। এটা আমার অনেক ছোট থেকে অভ্যাস, রাত জেগে জেগে পড়তাম। সো দেন সেই সময়টা ছিল শীতের সময়, এরকম সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমার সামনে ছিল, শীতের সময়, আর ঈদ সামনে ছিল। এজন্য হচ্ছে যে সবাই গ্রামের বাড়িতে চলে গেল। তেমনই আমাদের পাশের বাড়ি বলতে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংটা তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিং, 3টে ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্যামিলি, 3টা ফ্যামিলি ছিল, 3টা ফ্যামিলি গ্রামের বাড়িতে চলে যায় তারা। দেন নিচতলার যে ফ্যামিলি, যে আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেল আমাকে বলে যে সোহাগ, তুমি হচ্ছে কি যে এই ছুটির মধ্যে তুমি আমার বাসায় থাকবা। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি আমার বাবা মাকে বললাম। আমার বাবা মা এটা নিয়ে কোনো মাথা ঘামায় না, যে সবাই জানেন যে আমি হচ্ছে কি যে একা বাড়িতে থাকতে ভালোবাসি। দেন আমি থাকা শুরু করলাম। আমি আগে বলে রাখি যে এই বিল্ডিংটা 3তলা একটা বিল্ডিং। এটা হচ্ছে আমি কোন বিল্ডিংটা এটা বলছি না, জাস্ট আমি শুধুমাত্র বলছি রাজশাহী জুট মিলস কাটাখালীতে এখানে 5টা বিল্ডিং এক জায়গায় আছে, সেখানকার মধ্যে একটা। আচ্ছা, সো আমি যখন বিল্ডিং এর একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই, যে বিল্ডিং এর হচ্ছে কি যে বিল্ডিং এ ছিলাম, 3তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলার সিঁড়িঘরের লাইট ছিল না, একটা ফিউজ ছিল, এবং 3তলা সিঁড়িঘরের লাইটটা ফিউজ ছিল, আর নিচতলার টয়লেটের যে লাইটটা, এই লাইটটাও ফিউজ ছিল। সো অ্যাজ ইউজুয়াল আমি সেদিন রাত্রে হচ্ছে কি যে খুব তাড়াতাড়ি ঘুমোতে চলে যাই। অলমোস্ট 11:15টার দিকে আমি ঘুমোতে চলে যাই। ঘুমানোর পরে অ্যাটলিস্ট আমাকে মানে 1:45টার সময় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে নিচতলা লাইট জ্বলছে। আমার এটা হ্যালোসিনেশন না, কারণ হচ্ছে কি যে আমি একেবারে সরাসরি দেখছি আমার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা, কখনো আর হ্যালোসিনেশন হলে যে ওই যে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দেখছি, সেটা না, একেবারে সরাসরি আমি দেখছি যে হ্যাঁ সিঁড়িঘরের লাইটটা জ্বলছে। আমি মনে করছি যে হয়তোবা চোর এসেছে। যখন আমি টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নিতে গেছি, তখন দেখছি কি যে সিঁড়িঘরের লাইটটা অফ। আমি শিওর হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল হয়তোবা চোরটা উপরে উঠে গেছে বা কোথাও আছে, লাইট অফ করে দিচ্ছে। আমি দরজা খুলে আস্তে আস্তে সিঁড়ির নিচটি দেখলাম, দেখার পর টর্চ দিয়ে দেখলাম কেউ নাই।
এরপরে দেখছি 3তলা সিঁড়িঘরের যে লাইটটা ফিউজ ছিল সেখানে লাইট জ্বলছে। এবার আমি আরেকটু নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আসলেই মনে হয় চোর এসছে। আমি আস্তে আস্তে 1 পা 2 পা করে সিঁড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে যখন 3 তলায় গেলাম তখন মানে 3 তলায় যাওয়ার আগেই দেখছি কি লাইটটা অফ। আমি টর্চ লাইট দিয়ে চারিদিকে দেখলাম কেউ নাই। আর সিঁড়িঘরের যে মানে সিঁড়িঘরের যে উপরের যে দরজাটা থাকে সেখানে লক করা আছে, সবকিছু ঠিক আছে। তখন আমি মনে করলাম যে আমি এই জিনিসটা কখনো আমার ভেতরে আসেনি যে অন্য কিছু, আমি শুধুমাত্র মনে করেছি যে হয়তো বা স্বাভাবিক ব্যাপার, আমি ভুল করছি। আমি অ্যাজ ইউজুয়াল এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার ঠিক 1:45টার দিকে, আমি প্রথম ঘুম ভেঙেছিল 1:45টার দিকে, আবার ঠিক 1:45টার দিকে আবার একবার ঘুমটা ভেঙে যায়। এবারে আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে কি যে আমার টয়লেটের যে ফ্ল্যাটের নিচতলার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের টয়লেটের লাইটটা জ্বলছে। বলে রাখি যেটা যে আমার যে রুম যেখানে আমি শুয়ে থাকি পূর্ব পশ্চিম হয়ে বিছানাটা, এই বিছানাতে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকলে টয়লেটের দরজাটা একেবারে সরাসরি দেখা যায়। সো যেটা হচ্ছে যে টয়লেটের লাইট জ্বলছে এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে টয়লেটের দরজার উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, যেটা কিনা অলমোস্ট একেবারে টয়লেটের দরজার রোফ পর্যন্ত। যে লম্বা লোকটা সেটা একেবারে দরজার সোজাসুজি, দরজার মানে সমান সমান। লোকটার পোশাকটা কেমন ছিল এটা আমি বলতে পারছি না, কারণ পোশাকটা কালো লাগছে। কারণ একটা জিনিস যে পিছন থেকে লাইট জ্বলে সামনে মুখ বা পোশাকের কালারটা কিছুই বোঝা যায় না। তবে এটা আমি ক্লিয়ার ছিলাম যে লোকটা অনেক লম্বা ছিল, অনেক ঝুলা একটা পোশাক ছিল তার গায়ে, আর চুলগুলো ছাড়া ছিল। সে ছেলে কিনা মেয়ে এটা আমি জানি না। সো আমি দেখতে পাচ্ছি যে সে দাঁড়িয়ে আছে। একটা বিষয় যে আমি ছোট থেকে যেহেতু একা একা এক ঘরে থাকতাম, সেহেতু আমি আমার বাবার কাছ থেকে আর আমার হুজুরদের কাছ থেকে যেটাই হোক আমি অনেক কিছু শিখেছি। সো আমি এই দোয়া দুরুদগুলো এগুলো পড়ছি, দেখছি। আমি শীতের দিন ছিল, এই যে বলে না যে গুজবাম যেটাকে বলে, যে আমার গুজবাম হচ্ছে। সো আমি দেখছি আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে যে কোনো একজন বারান্দা টয়লেটের দরজার উপরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে দোয়া দুরুদ সবকিছু পড়ছি যে কোনো কিছু যদি হয় তাহলে আমি একটা কিছু করব। সো আমি যখন হচ্ছে কি যে আমি শীতের দিন লেপ গায়ে দিয়ে আছি, তারপরেও হচ্ছে কি যে আমি ঘেমে যাচ্ছি। আমি তখনও ভাবছি যে যদি আমার এটা ভুল হয় তাহলে আমার ঘাম হবে কিসের জন্য, বা হ্যালোসিনেশন হলে আমি এটা এত শিওর ভাবে আমার চোখে ঘুম নেই। এরপরে যেটা হচ্ছে যে আমি সেটার দিকে তাকিয়ে আছি, তখন দেখছি যে সেই লোকটা, সেই মানুষটা আস্তে আস্তে সোজাসুজি একেবারে মানে আমার দিকে চলে আসছে, আমার ঘরের দিকে চলে আসছে। আমার ঘরের দিকে আসার পরে মানে একেবারে আস্তে আস্তে চলে আসছে, আস্তে আস্তে অলমোস্ট আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। আমি তখনও তার দিকে মানে একই দৃষ্টিতে তাকিয়ে আছি। আচ্ছা, একই দৃষ্টিতে তাকিয়ে আছি যে আমি সবসময় এটা ভাবছিলাম যে সে কি করে, আমি এটা দেখবো আগে, তারপরে কোনো কিছু। দেন আমি যখন হচ্ছে কি যে দেখছি যে সে যখন আমার একেবারে বিছানার কাছে এসে দাঁড়িয়ে আছে, তখন আমি শিওর হয়তোবা সে কিছু করতে পারে। ঠিক সেটাই, যে সে আমার বিছানার আমার লেপের উপরে হাত দিছে। হাত দেওয়ার পরে তখন আমি লেপটা ছেড়ে উঠে বসেছি। উঠে বসার সাথে সাথে যে জিনিসটা আমি খেয়াল করলাম কি আমার সচক্ষে দেখা যেটা, সেটা হচ্ছে কি যে সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। একদম চোখের সামনে ঘটনাটা ঘটেছে, চোখের সামনে আমার সামনে অদৃশ্য হয়ে গেল। এই জিনিসটা আমি আজও উত্তর পাইনি। যদি সেটা আমার হ্যালোসিনেশন হতো তাহলে হয়তো আমি ঘামতাম না, বা আমার স্বপ্নের মতো লাগতো যে আমি লেপের মধ্যে শুয়ে আছি, বাট আমি বসে আছি, এমনকি আমি ঘেমে আমার মানে পুরা হচ্ছে কি যে গেঞ্জি যেটা পরেছিলাম এগুলো ভিজে গেছে, বাট আমি দেখছি যে আমার চোখের সামনে থেকে এটা অদৃশ্য হয়ে গেল। আমি এর উত্তরটা আজও পাইনি কারোর কাছে। ওকে, এবং এটা ঘটনা ছিল, এবং এই ঘরেই তো আপনার আরো কিছু ঘটনা ঘটেছে, মানে এই ঘরে যে ঘটনা ঘটেছে ধীরে ধীরে এটা আপনার এইচএসসি, তারপরে আপনার তারপরে আরো দুটো ঘটনা ঘটেছে। সেই দুটো ঘটনা ঘটলে তারপর আপনি লাস্টের সমাধান পেয়েছেন যে ঘরের সমস্যাটা কোথায়। তো এর পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটু বলেন আমাকে। যেটা হচ্ছে কি যে এটা হচ্ছে ওই বিল্ডিং এ ছিল, আর আমার হচ্ছে যে আমি যে বাসায় থাকি, আমরা মানে আমাদের ফ্যামিলিটা যে বাসায় থাকে পাশের বাড়ি যেটা, সেই বাড়ি যে আমার রুম, আমি যেখানে একাই থাকি,
সেই রুমের একটু ডিসক্রিপশনটা আমি দিয়ে দিই, যেটা হচ্ছে কি যে আমার রুমে 3টা জানালা আছে, একটা দরজা আছে। 3টা জানালা এবং একটা দরজা, দুটাতেই হচ্ছে সবগুলাতেই হচ্ছে কি যে পর্দা দেওয়া আছে। অ্যাটলিস্ট থার্ড ইয়ারে যখন আমি অনার্স থার্ড ইয়ারে, তখন হচ্ছে কি যে একদিনকে রাত্রে ঠিক 1:45টার দিকে বা এরকমই 1:45টার দিকে আমি পড়তে দেখছি যে আমার ঘরের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল বলতে যে মনে হচ্ছে যে আমার ঘর, গরমের দিন ফ্যান চলছে, জানালা দরজা সবকিছু খোলা আছে, ফ্যান চলছে, আমি বসে বসে পড়ছি টেবিলে, বাট আমার মনে হচ্ছে যে ঘরের অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল। আমার পিছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা। সে